ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। অ্যাস্ট্রোচক্র এই অনুষ্ঠানের তরফ থেকে প্রত্যেককেই স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকে নতুন বছর, নতুন রূপে আমরা পণ্ডিতজিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর মঙ্গলময় ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেকের তরফ থেকে এবং পণ্ডিতজির তরফ থেকেও এই একই প্রার্থনা যে 2021 যেন ভালো যায়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন পণ্ডিতজির যে ওয়েবসাইট রয়েছে মা সর্বমঙ্গলা.com, সেখান থেকে সবসময় মা সর্বমঙ্গলার কাছে তিনি প্রার্থনা করেন জগৎবাসীর মঙ্গলের জন্য। যিনি জগৎবাসীর মঙ্গলের কথা প্রার্থনা করেন সেই পণ্ডিতজিকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে এবং এই অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার। আজ 2021 পয়লা জানুয়ারি। আমাদের 2020 ছিল 20-20, অর্থাৎ আমাদের মনে একটা প্রচন্ড ভয় যে 2021 কেমন যাবে। 2020 যেহেতু আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি, সমস্যা শারীরিক, মানসিক, অর্থনৈতিক বা কর্ম সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা, এই সমস্যার সম্মুখীন যাতে আমরা আগামী দিন আর না হই, অর্থাৎ আমরা যেন সবাই ভালো থাকি, এবং এই আশা রেখে ভগবানের কাছে এই প্রার্থনা আপনাদের জন্য যে আপনারা 2021 প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের প্রত্যেকের জীবনে যেন আরো ভালো এবং আনন্দময় হয়ে ওঠে। যাই হোক, তাহলে একটা কথা এই জায়গা থেকে আমি রাখতে চাই যে পণ্ডিতজির মনের কথা বলে একটা অনুষ্ঠান আছে বা হয়, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু আজকে যখন নতুন বছরে আমরা আবার সবার কাছে এসে গেছি, সেই জায়গায় প্রত্যেকের মঙ্গলের জন্যই সবারই একটা রাশি আছে, লগ্ন আছে, প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছেন। যদি একটু আপনি ছুঁয়ে যান। হ্যাঁ, আমি অবশ্যই 12টি রাশির ওপর 2021 কেমন যেতে পারে তার একটা আলোকপাত অবশ্যই করব। আপনারা শুনবেন আশা রাখি, এবং এই দ্বাদশ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে 2021 কর্ম সংক্রান্ত বা অর্থনৈতিক, ব্যবসা সংক্রান্ত বা এডুকেশনের দিক থেকে আপনারা কেমন থাকতে পারেন বা কেমন ভাবে কাটবে আপনাদের এই বছরটা, সেই বিষয়ের উপর আমি অবশ্যই বলবো। তবে এখানে আরেকটা বিষয় ধীরে ধীরে বলবো, সেটা হচ্ছে গিয়ে পণ্ডিতজি যেটা বলবেন এটা কিন্তু ইন জেনারেল, প্রত্যেকের নিজস্ব একটা ছক আছে, ডেট অফ বার্থ অনুযায়ী সেই জায়গা থেকে আপনার ব্যক্তিগতভাবে কতটা ভালো থাকবে, আপনি 2021-এ কতটা প্রাপ্তি পাবেন বা খারাপ আছে, সেগুলো কিন্তু ডিটেলস জানার জন্য অনলাইন যে পরিষেবা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। বা যারা পণ্ডিতজির কাছে আসতে চাইছেন, সোমবার দিনকে স্যারকে গড়িয়াহাটে পাচ্ছেন, মঙ্গলবার দিন যথারীতি স্যার কিন্তু হাতিবাগানে বসছেন, শুক্রবার যেরকম বালিতে বসছিলেন সেরকম বালিতেই স্যারকে পাবেন, রবিবার এবং বুধবার স্যারকে বারাসাতে পাচ্ছেন। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করবেন, আমি স্যারের কাছে যাব। গড়িয়াহাটে সোমবার দিন, আগামী সোমবার থেকে পাবেন। গড়িয়াহাটের চেম্বার আমি চেঞ্জ করেছি, অর্থাৎ গড়িয়াহাটের ভাগ্যচক্রে আপনারা আমাকে পাবেন বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত পাবেন ভাগ্যচক্রে।
প্রতি সোমবার। মঙ্গলবার দিন হাতিবাগানে অবশ্যই পাবেন বিকেল 5টা থেকে। অ্যাস্ট্রো প্লাসে পাবেন, অর্থাৎ অভয় গৌরর রূপবাণী সিনেমা হলের অপোজিটের গলি, পেট্রোল পাম্পের পিছনে। আগে ছিল মঙ্গলবার বালি, সেটা করে দিয়েছি শুক্রবার। শুক্রবার বিকেল 5টা থেকে বালিতে পাবেন, এবং বুধবার এবং রবিবার সারাদিনই বারাসাত চেম্বারে পাবেন। নিজ গৃহে নিজ মন্দিরে বারাসাতে বুধবার এবং রবিবার অবশ্যই পাবেন। তার পাশাপাশি বাইরের চেম্বারগুলো অবশ্যই থাকবে, সেগুলো যখন থাকবে। যেমন আগামী 10 তারিখে বর্ধমান আছে, আগামী 10 তারিখ বর্ধমান বেলা 1টা থেকে শুরু করব। তার আগে আমি একটা কথা জানিয়ে রাখছি আপনাদের, যে বুধবার দুপুর বেলায় হচ্ছে আমার সিটিভিএন এর প্রোগ্রাম যেমন হয় 1:35-এ, আবার রোববার দিন সিটিভিএন এর প্রোগ্রাম আপনারা দেখবেন ঠিক 10:35 সকাল। আগামী রোববার অর্থাৎ আগামী পরশুদিন 10:35 সিটিভিএন আমার লাইভ অনুষ্ঠান হবে 10:35 সকাল। এই অনুষ্ঠানটিকে লক্ষ্য রাখবেন। তার পাশাপাশি আমি যখন কোনো অনুষ্ঠান বাড়াবো সেগুলোকে আপনাদেরকে জানিয়ে রাখবো, কারণ আপডেটগুলো দেবো। এবছর আরো কিছু কিছু প্রোগ্রাম বাড়বে বিভিন্ন ভাবে, সেই আপডেটগুলো আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে। আমি অবশ্যই দ্বাদশ রাশি জাতক জাতিকার তার আগে একটু দেখে নিন কে আছে। আচ্ছা, হ্যালো, নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাই। দাদা আমার প্রণাম দেবেন। নমস্কার। বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি গড়িয়া থেকে ফোন করছি। কার বিষয়? আচ্ছা, আপনার না, আমার হাজবেন্ড বিষয়। আচ্ছা, দাদার নাম? দাদার নাম হচ্ছে কৌশিক চ্যাটার্জি। কৌশিক বাবু, ডেট অফ বার্থ? 24শে মে 1977। 77। কটার সময় জন্ম? 3:01। দুপুর 3:01। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, স্যারের অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি দাদার অনুষ্ঠান নিয়মিত দেখেছি। আর ওনার কাছে এসেছেন কখনো? ওনার কাছে এসেছেন? হ্যাঁ, দাদার কাছে একবার গিয়েছিলাম, আমার হাজবেন্ডকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, 16 সালে। এই যে 16 সালে আপনি স্যারের কাছে আপনার হাজবেন্ডকে নিয়ে এসেছিলেন, নিয়ে আসার আগে এবং নিয়ে আসার পর হাজবেন্ড কতটা ভালো আছে একটু যদি সবার উদ্দেশ্যে জানান। আচ্ছা, হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে জানাবো। দাদার কাছে দেখানোর পরে ও প্রমোশনও হয়েছে, ও জব চেঞ্জও করেছে, জব মানে আগের কোম্পানি চেঞ্জ করে নতুন কোম্পানি জয়েন করেছে। ও অ্যাকচুয়ালি জনসংযোগ বিভাগে রয়েছে। আচ্ছা, এখন আগের থেকে অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে জব চেঞ্জ হবে, এটা স্যার যে বলে দিয়েছিলেন যে এই টাইমের পর ওনার উন্নতি বা জব চেঞ্জ, সেই টাইম ওয়াইজই আপনি পেয়েছেন তো? হ্যাঁ, দাদা বলেছিল 2.5 বছর একটু বাধার যোগ আছে, তারপরে 16 সালে গেছিলাম ফেব্রুয়ারি মাসে। আমার এটাও মনে আছে। আচ্ছা। 16 সালের ফেব্রুয়ারি মাসে উনি আপনার কাছে আসেন ওনার হাজবেন্ডকে নিয়ে। আপনি বলে দিয়েছিলেন সেই টাইমের পর জব চেঞ্জ হয় এবং ভালো জব প্লাস প্রমোশন পেয়েছে। এটা আপনাকে শুধু বলা নয়, এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যেই উনি জানালেন যে আপনার কাছে এসে কতটা উপকৃত। আজকে কি জানতে চাইছেন? আজকে এই কোভিডের জন্যই একটু তো মানে কোম্পানিও অ্যাকচুয়ালি একটু করেছে, মাইক্রো স্যালারি ইনজেকশনের মধ্যেই রয়েছে, একটু মানসিক এই মধ্যেও রয়েছে। তো ওইটা থেকে আমি কবে বেরোতে পারবো, কবে ঠিক আছে, বাকিটা বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, আপনি তো আমার প্রোগ্রাম সিটিভিএন এ দেখেন। রোববার দিন কিন্তু 10:35 সকালবেলা আমি প্রোগ্রাম নিচে, ওই প্রোগ্রামটা লক্ষ্য করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্ম হচ্ছে রবিবার? না, রবিবার তো না, মঙ্গলবার। না, আপনি তারিখ বলেছেন 24/5/2077। 1977। আরেকবার বলুন। 24/5/1977। 24/5/1977। দুপুর 3:01, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার, কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দিবাড়িগণ। জানতেন? ঠিক আছে। আচ্ছা,
ওনার জন্মছকে শুক্র হচ্ছে তুঙ্গি মঙ্গল কেতু যুক্ত অবস্থায় আছে, কন্যা লগ্ন, লগ্নে রাহু, সপ্তমে শুক্র মঙ্গল কেতু, অষ্টমে বুধ, নবম ভাবে রবি বৃহস্পতির অবস্থান এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ অষ্টম ভাবে অবস্থান করছে, একাদশ ভাবে শনি চন্দ্র, অর্থাৎ একাদশপতি কারক গ্রহ শনি সব ক্ষেত্রে অবস্থান করছে। এবং তার পাশাপাশি জন্মছকে হালকা একটু কালসর্প দোষও আছে। এবং এখন বর্তমানে ওনার মহাদশা কি চলছে একটু দেখে নিচ্ছি। এখন মহাদশা চলছে রবির মহাদশা। রবির মহাদশা, রবি হচ্ছে ওনার দ্বাদশপতি কারক গ্রহ। রবি হচ্ছে সপ্তম, অষ্টম, নবম ভাবে অবস্থান করছে। এই রবি হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে এবং তার পাশাপাশি এই রবি নিজের নক্ষত্রে অবস্থান করছে। শুনুন, আমি একটা কথা বলবো যে রবি হচ্ছে ওনার দ্বাদশপতি কারক গ্রহ। দ্বাদশপতি কারক গ্রহের দশা অর্থাৎ মহাদশা কিন্তু কখনো কোনো জাতক জাতিকার ভালো দেয় না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই, রবি কিন্তু তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, রবি বৃহস্পতি যুক্ত অবস্থান করছে, অর্থাৎ এই রবির মহাদশা অর্থাৎ 2018 থেকে 2024 সাল, এই 6 বছর কিন্তু খুব খারাপ দেবে না, খুব খারাপ কিছু দেবে না। হ্যাঁ, আমি বলছি, আসছি সব আসছি। আচ্ছা, মানে যেটা হচ্ছে রবির মহাদশাতে 6 বছর, অর্থাৎ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা 6টা বছরের জন্য আমি কথাটা বলছি। আচ্ছা, এবার ওনার ভালো টাইমটা কখন আসতে পারে? এর মধ্যে থেকে ভালো টাইম ওনার আসবে 2021 সালের এপ্রিল মাস থেকে। 2021 সালের এপ্রিল অর্থাৎ এবছরের এপ্রিল মাস থেকে কিন্তু উনি মোটামুটি ভালো সময় পাবেন। আর 2020 সালের জুন মাস থেকে ধরুন 2019 সালের আগস্ট মাস থেকে 2021 সালের এপ্রিল, এই টাইমটা কিন্তু আমি ভালো পাইনি। কারণ এর আগে ছিল রবির দশা রাহুর অন্তর্দশা, রবির দশা বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি হচ্ছে ওনার জন্মছকে যেহেতু বাধকপতি কারক গ্রহ, বৃহস্পতি 2020 সালের জুন মাস থেকে শুরু হয়েছে। এই 2020 সালের জুন মাস থেকে বৃহস্পতির অন্তর্দশা ওনার পক্ষে ভালো ছিল না, কারণ বাধকপতি বৃহস্পতি কখনো ভালো ফল দেয় না। আর 2021 সালের এপ্রিল মাস থেকে ওনার সময়টা আসবে শনির অন্তর্দশা। শনি হচ্ছে ওনার জন্মছকে পঞ্চমপতি ষষ্ঠপতি কারক গ্রহ। শনির স্বক্ষেত্রে দৃষ্ট এবং শনির মহাদশা 2021 সালের এপ্রিল থেকে কিন্তু খুব ভালো সময় আসবে কর্মজীবনের দিক থেকে। ঠিক আছে? আর কি প্রশ্ন? কর্ম এবং অর্থনৈতিক দুই দিক থেকে ভালো পাবে। আচ্ছা, কিন্তু অর্থনৈতিক ভাগ্যটা কিরকম? খুব স্ট্রাগল লাইফ কাটিয়েছে, গত 10 বছর ধরে আমি দেখছি খুবই স্ট্রাগল লাইফ, কিন্তু নিজের চেষ্টাতে ও মানে কিন্তু পিআর ম্যানেজার হতে পেরেছে একটি বড় মানের মেল কোম্পানি। কারণ একটা ইয়ে সার্ভিস আপনার ওই ট্রাভেল এজেন্সি মানে খুব বড় এজেন্সি করছে এখন, কিন্তু যেহেতু ট্রাভেলটা ধাক্কা খেয়েছে তো ধাক্কা খেয়েছে, তো সেটাই দাদা আপনাকে জানতে চাইছি ও এই অর্থনৈতিক ভাগ্যটা কিরকম? 2021 এর এপ্রিলের পর থেকে তো ভালো পাচ্ছি, আবার কর্মের পরিবর্তন আসতে পারে। কর্ম চেঞ্জ ওর জীবনে কিন্তু বহুবার হয়েছে। কর্মপতি কারক গ্রহ বুধ যেহেতু ওনার জন্মছকে অষ্টম ভাবে আছে, অর্থাৎ দুস্থানগত আছে। কর্মপতি দুস্থানগত থাকা শুভ নয়, তাতে তার কর্মজীবনের কিন্তু বারবার পরিবর্তন আসতে পারে এবং মনের মতো কর্ম নাও আসতে পারে। ঠিক আছে? অনেক সময় মনের মতো কর্ম আসে না এবং কর্মজীবনের পরিবর্তন আসে। ওনার কর্মজীবনের আবার পরিবর্তন আসতে পারে 2021 সালের এপ্রিল পর। তবে আমি একটা কথা বলবো আপনাকে, ওনার জন্মছক অনুযায়ী দেখুন, প্রত্যেকটা জাতক জাতিকা সে কর্মজীবন হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক বা এডুকেশনের দিক থেকে হোক, যখন হঠাৎ কোনো সাফল্য আসে তার সঙ্গে সঙ্গে দেখতে হয় তার জন্মছকের দশা অন্তর্দশা কিভাবে আছে অবস্থান, এবং তার পাশাপাশি গোচর অর্থাৎ গ্রহগত ট্রানজিট। এর জন্মছকে কিন্তু মহাদশা চলছে রবির মহাদশা শুভ, অন্তর্দশা শনির স্বক্ষেত্রে দৃষ্ট এবং কর্কট রাশি,
কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ট্রানজিটও শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের রাহু ট্রানজিট শুভ, বৃহস্পতির ট্রানজিট শুভ, শনির ট্রানজিটও কিন্তু অশুভ নয়। শনি যেহেতু স্বক্ষেত্রে আছে, অর্থাৎ আপনার হাজবেন্ডের রাশি চক্র অনুযায়ী কিন্তু এই যে ওনার কর্কট রাশি, ওনার গ্রহগত ট্রানজিট শুভ দেবে এবং অন্তর্দশা শুভ দেবে। ভয়ের কিছু নেই। 2021 এপ্রিলের পর থেকে সুন্দর সময় শুরু হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন ওনার অর্থনৈতিক এবং কর্মজীবনের দিক থেকে ভালো কিছু পাবেন এবং কর্মের পরিবর্তন কিন্তু আবার আসতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আর দাদা আপনি যে প্রতিকারটা দিয়েছিলেন, আপনাকে এবার মনে করে দিচ্ছি, আপনি আরেকটা একটু শুনুন আমাদের থেকে। হ্যাঁ, বলুন আপনি যে বলুন। প্রতিকার দিয়েছিলেন, হুম। বলবো দাদা? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, প্রতিকার দাদা দিয়েছিলেন সেই সময়। দাদা ওকে দিয়েছিলেন, চুনি দিয়েছিলেন আপনি, আপনার নিশ্চয়ই মনে আছে, চুনি দিয়েছিলেন, দুধ জাফর দিয়েছিলেন, হুম, আর আপনি ওকে কিন্তু গোল্ডেন রুপটা দিয়েছিলেন। আচ্ছা। এগুলো সব কিছু সব দারুণ করে আছে। দাদা হ্যাঁ, সব দারুণ করে আছে। এগুলোই থাকবে, এগুলোই থাকবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এগুলোই আছে। আর দাদা আপনি কাল সর্বযোগের জন্য তো মানে পূজা পাঠের হ্যাঁ, 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 ওটা করে দিয়েছিলাম, কাজটা খণ্ডন করে দিয়েছিলাম। আপনি নিজে হাতে খণ্ডন করেছেন। হ্যাঁ, আপনি আপনারা তো বলে দিই, আমরা এত ক্লায়েন্ট দেখেন আমরা। স্বাভাবিক, সামনে এলে হয়তো আরো বেশি মনে পড়তো। আরেকটা জিনিস আপনাকে দিয়েছিলেন, সেটা হচ্ছে ওই সময়টা ওর কোম্পানিতে খুব শত্রুতার যোগ চলছিল, আপনি ওকে বগলামুখী যন্ত্র করতেন। আচ্ছা 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 এই এত প্রতিকার আপনার কাছে করিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ভালোই ছিলাম দাদা, কিন্তু এই করোনার জন্যই মানে আঘাতটা দিতে হলো। আর কোনো টেনশন নেই, এটা এপ্রিল মাসের পর থেকে খুব ভালো সময় আসবে। যাই হোক, মানে এবং এই করোনার আঘাত শুধু আপনি নয়, সারা বিশ্ববাসীর ওপরে পড়েছে, এটা তো আর কিছু করার নেই। কম বেশি সবাই পেয়েছেন, কিন্তু সব থেকে বড় কথা স্যার যা বলেছিলেন সেগুলো প্রত্যেক কটা কথাই ফলেছে। এবং প্রতিকার প্রতিবিধান উনি যেটা দিয়েছিলেন, সেই প্রতিকার প্রতিবিধানের দৌলতে আপনি কিন্তু আজ ভালো আছেন। এবং আপনি নিজে স্বীকার করলেন আপনার হাজবেন্ড কৌশিক বাবু একটা ভালো কোম্পানিতে ভালো পোস্ট হোল্ড করছে। সবই কিন্তু মা সর্বমঙ্গলার আশীর্বাদে, স্যার, তাই তো? অবশ্যই আমার গৃহে প্রতিষ্ঠিত মা সর্বমঙ্গলা পুজো প্রত্যেক দিন হয়। অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আমি মা সর্বমঙ্গলার পুজোর দুবেলায় কিন্তু ভোগ হয়। আপনারা অবশ্যই আসতে পারেন, দর্শন করতে পারেন এবং মা সর্বমঙ্গলার আশীর্বাদ গ্রহণ করতে পারেন। সামনে 12ই জানুয়ারি যে অমাবস্যা, এই অমাবস্যা অর্থাৎ মঙ্গলবার পড়েছে। 12ই জানুয়ারি অমাবস্যার দিন পুজো পাঠ হবে, গ্রহদোষ খণ্ডনের ব্যবস্থা আছে। সেই দিনের জন্য আপনারা অগ্রিম বুকিং আমার সাথে করতে পারেন। অর্থাৎ আপনারা যদি কেউ দূর দূরান্তরে থাকেন, যদি পুজোর দেওয়ার আমাদের এখানে ব্যবস্থা আছে, সেইভাবে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। বা গ্রহদোষ খণ্ডনের ব্যবস্থা আছে, আপনি এখানে এসেও গ্রহদোষ খণ্ডন করতে পারেন, অথবা আপনি অনলাইনও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনার হোয়াটসঅ্যাপে। সেই লিঙ্কের মাধ্যমে আপনি সমস্ত পুজোটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। সেই লিঙ্কের মাধ্যমে আপনি পুজো শুধু লক্ষ্য নয়, তার পাশাপাশি হচ্ছে আপনি অঞ্জলি এবং প্রণাম মন্ত্র পাঠ করতে পারবেন। এবং আপনি যদি না আসতে পারেন, আপনার নামে যে যজ্ঞ আহুতি হবে সেটাকেও কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারবেন। যাই হোক, আর আরো একটা বিষয় একটু বলে দেবো, এই 12ই জানুয়ারি যেহেতু করোনার জন্য স্যার সব জায়গায় যেতে পারছেন না, কিন্তু 10 তারিখে, জানুয়ারি মাসের 10 তারিখে স্যার বর্ধমানে থাকছেন। যারা বর্ধমানে দেখাতে আসছেন অবশ্যই কিন্তু 8 তারিখের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। আর ওই দিনকে আপনারা কিন্তু যারা কাজ করাতে চাইছেন 10 তারিখে এসে দেখিয়ে তারা কিন্তু 12 তারিখের কাজে কাজ করিয়ে নিতে পারেন। কলকাতার দর্শক বন্ধু, আপনারা সোমবার দিনকে গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, শুক্রবার বালি, রবিবার এবং বুধবার বারাসাতে পাচ্ছেন। স্যার একটু দেখে নি কে আছে। হ্যালো, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। বলুন, কোথা থেকে ফোন করছেন? গুপ্তিপাড়া থেকে। আপনার নাম? শুভঙ্কর বাবু, অনুষ্ঠান কিরম লাগছে? স্যারের অনুষ্ঠান সিটিভিএন এ দেখেন। শুভঙ্কর বাবু, ডেট অফ বার্থ? 20/1/2000।
কটার সময় জন্ম? 5:55 AM। জন্মস্থান নদিয়া। নদিয়ায় জন্ম। আপনি স্যারের অনুষ্ঠান দেখেন এবং এই যে ঘরে বসে স্যারের যে অ্যাস্ট্রোচক্র এই অনুষ্ঠানে আপনি ফোন করতে পারছেন এবং ওনার যে ওয়েবসাইট আছে ma.sarvamangala.com সেটাও নিশ্চয়ই ফলো করেন, বা পণ্ডিতজির মনের কথা বলে যে অনুষ্ঠান চলে সেগুলো দেখেন তো? এই হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। এই অনুষ্ঠানগুলো আপনার ভালো লাগে তাই তো? আচ্ছা, এবার আপনার বিষয়ে স্যার বলছেন, কিন্তু স্পেসিফিক আপনার কি প্রশ্ন আছে? আচ্ছা, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, নেটাল চাকরি সরকারি চাকরির ইঙ্গিত দিচ্ছে, আর যদিও হয় কোন সালে হতে পারে? তোমার জন্ম কি বৃহস্পতিবার? আচ্ছা, ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, জানতে? এগুলো জানতেন? আচ্ছা, ঠিক আছে। তোমার ধনু লগ্ন, ধনু লগ্ন, মিথুন রাশি। আচ্ছা, লগ্নে শুক্রের অবস্থান, রবি, বুধ, কেতু তোমার লগ্নের তৃতীয় মঙ্গল, চতুর্থপতি, পঞ্চম ভাবে শনিযুক্ত অবস্থায় আছে। অর্থাৎ তোমার জন্মছক অনুযায়ী কিন্তু শনির নিজভঙ্গ রাজযোগ এবং গুরু শনি যোগ আছে। সপ্তম ভাবে চন্দ্র, অষ্টমে রাহু। তার পাশাপাশি লগ্নে শুক্রের অবস্থান এবং জন্মছকে সপ্তম, অষ্টম, নবমপতি, দশমপতি রাজযোগ কিন্তু কেতুযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এখন তোমার বর্তমানে মহাদশা কি চলছে একটু দেখে নিচ্ছি। তোমার এখন চলছে মহাদশা, শনির মহাদশা। শনি হচ্ছে তোমার নিচস্থ, শনি হচ্ছে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। আচ্ছা, এর পাশাপাশি তোমার জন্মছক অনুযায়ী কিন্তু শনি নবাংশ চার্টের ভাগ্যভাবে অবস্থান করছে। শোনো, তোমার জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে 2020 সালের জুলাই থেকে 2023 সালের মার্চ, অর্থাৎ 2023 সালের মার্চ মাস পর্যন্ত এই সময়টা কিন্তু তোমার কর্মজনিত সাফল্য আছে। অর্থাৎ তুমি চাকরি বাকরির চেষ্টা করো, এই সময় কিন্তু কর্মযোগ তোমার অবশ্যই আছে। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু ভাগ্যপতি, কর্মপতির রাজযোগ, এবং এই রাজযোগের ফল কিন্তু তুমি, কারণ তোমার বিশেষ করে তোমার কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ। এই কর্মপতি বুধ তোমার কিন্তু লগ্নের দ্বিতীয় আছে, এটাকে বলা ক্ষেত্র সিংহাসন যোগ। অর্থাৎ তোমার জন্মছকে ক্ষেত্র সিংহাসন যোগ, বুধাদিত্য যোগ, গুরু শনি যোগ তোমার জন্মছকে অবশ্যই আছে, এবং শনি নিজভঙ্গ রাজ্য। এই যোগগুলোর ফল কিন্তু তুমি অবশ্যই পাবে। তবে সমস্যা হচ্ছে একটা, সমস্যা হচ্ছে যেহেতু তোমার এখন শনির ধাইয়া, অর্থাৎ মিথুন রাশি শনির ধাইয়া, মনে রাখতে হবে কোনো জাতক জাতিকার যদি শনির ধাইয়া চলে, সেই সময় যদি শনির মহাদশা চলে, তাহলে কিন্তু সেই সময়টা তার নেগেটিভ ফল দেয়। অর্থাৎ 2022 সালের মে মাস পর্যন্ত তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 2022 সালের মে মাস পর্যন্ত তোমার জীবনের সাফল্যের ক্ষেত্রে বারবার বাধা বিড়ম্বনা সমস্যা আসবে, এবং এই সময়ের মধ্যে কিন্তু তোমার কর্মযোগ নেই। তোমার কর্মযোগ হচ্ছে 2022 সালের মে মাস থেকে 2023 সালের মার্চ, এই সময়টুকুর মধ্যে তোমার কর্মযোগ। এই সময় তোমার শরীর যে ধাইয়া চলছে, এই সময় মানসিক অস্থিরতা হবে, প্রিয়জনের সাথে মনোমালিন্য, অপযশ, পড়াশোনার প্রতি অমনোযোগী, এগুলো কিন্তু চলবে। এগুলো হয় কি? বলো বলো। হ্যাঁ, আপনাকে এতক্ষণ স্যার কি বললেন? এই যে বললেন না যে এই সময়টা আপনার অমনোযোগিতা ভাব বাড়ির লোকের সঙ্গে, তার একটা জলজান্ত উদাহরণ এই যে আপনি অমনোযোগী ছিলেন বলে যে উনি যে এতক্ষণ ধরে আপনাকে বুঝিয়ে বললেন আপনি সেটা কিছুই বুঝতে পারেননি। সেটা এখনো হলো, কারণ উনি বললেন
যে আপনার 2022 সাল থেকে কিন্তু জবের একটা মানে যোগ শুরু তুমি হচ্ছে। যাই জব পাও 2022 সালের মে মাসের আগে পাবে না, ঠিক আছে? 2022 সালের মে মাস পর্যন্ত তোমার শরীর ধাইয়া থাকবে, এই শনির মহাদশা তুমি কিন্তু কোনো ফল পাবে না, সে ব্যাপারে তুমি একটু সাবধান থাকো। 2022 সালের মে মাসের পর তোমার চাকরি যোগ আছে, ঠিক আছে? তবে এইবার একটা বিষয় এর মধ্যে আছে, আপনি কি 2022 সাল পর্যন্ত বসে থাকবেন? কারণ সময় আপনার জন্য অপেক্ষা করবে না। 2022 সাল মানে আপনার জীবনেও কিন্তু বয়সটা বেড়ে গেল, চাকরির জায়গাতেও কিন্তু বয়সটা কমে গেল। যে যতদিন আপনার সার্ভিসের জায়গা ছিল সেখানে বয়সটা কমে গেল, কারণ এখানে যেহেতু বয়সটা বাড়লো। এই জায়গাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই দিন ক্ষণ সময় এগুলো যাতে নষ্ট না হয় তার জন্য ঈশ্বর কিছু দিনক্ষণ সময় করে দেন, যেটা 12ই জানুয়ারি যে অমাবস্যা, সেটা যারা কাজে লাগাতে চাইছেন অবশ্যই টিভি স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মোবাইলে 9836719080, 9836646559, 8583013256 এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার দিন হাতিবাগান, শুক্রবার দিনকে বালি, রবিবার বুধবার বারাসাত, 10 তারিখ স্যার বর্ধমানে থাকছেন। এছাড়া অনলাইন পরিষেবা রয়েছে, সেটাও ব্যবহার করার জন্য ওই নাম্বার। আমি স্যারের কাছে যাব, ফোনের ফাঁকে ফাঁকে যদি রাশিফলটা একটু বলা যায়। হ্যাঁ, প্রথমে আমাদের দেখতে হবে যে কালপুরুষ এর রাশি চক্র অনুযায়ী যে গ্রহগুলোর অবস্থান আমাদের দেখতে হয়। মনে হচ্ছে হ্যাঁ, যে আপনার ওই মনের কথাটাই বলতে হবে। যাই হোক আমি যতটা পারবো বলবো। বিশেষ করে কালপুরুষের দশম ভাবে বৃহস্পতি এবং শনির অবস্থান থাকবে। এরপর বৃহস্পতি কুম্ভ রাশিতে যাবে, অর্থাৎ কালপুরুষের ভাবেও এবছর বৃহস্পতি থাকবে, অর্থাৎ বৃহস্পতি এবছর মকর রাশি অর্থাৎ কালপুরুষের দশম ভাব এবং কুম্ভ রাশি মানে একাদশ ভাব, এই দুটো ভাবের মধ্যে কিন্তু অবস্থান থাকবে। শনি কালপুরুষের দশম ভাব অর্থাৎ মকর ভাব নিজের ক্ষেত্র অর্থাৎ নিজের ভাবে অবস্থান থাকবে, এবং রাহুর অবস্থান থাকবে কালপুরুষের দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশি। কারণ আমরা যখন বিশেষ করে সারা বছরের রাশিফল যখন বিচার করি তখন আমরা দেখি শনি, বৃহস্পতি, রাহু এবং কেতুর অবস্থান, এবং কেতু অবস্থান করবে বৃশ্চিক রাশি সারা বছর। যাই হোক, এর উপর কিন্তু নির্ভর করবে এবছরের দ্বাদশ রাশি জাতক জাতিকাদের রাশিফল তো আছে। হ্যাঁ, এবার সেটা যাওয়ার আগে একটু দেখে নেব। আমি আসবো মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। হ্যালো, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বলুন কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, আপনার বিষয়? আপনার নাম আর ডেট অফ বার্থ? 4/11/1997। কটার সময় জন্ম? সকাল 7:01। জন্মস্থান? কৃষ্ণনগর। আশীর্বাদ বাবু অনুষ্ঠান দেখেন? সময় না হলে কিছু হয় না। তা আজকে ঈশ্বর আপনার মুখের দিকে তাকিয়েছে, স্যার আপনার বিষয়ে যা বলছেন আপনি হ্যাঁ না উত্তর দিন। আচ্ছা, আপনার জন্ম মঙ্গলবার, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবাড়িগণ আপনার। আচ্ছা, ঠিক আছে। শনি জন্মকালীন রেট্রোগ্রেড ছিল। আপনার বৃশ্চিক লগ্ন, লগ্নে বুধের অবস্থান, দ্বিতীয় শুক্র, মঙ্গল, চন্দ্র, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে কেতু, পঞ্চমে শনি। বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ। দশম ভাবে রাহুর অবস্থান, দশমপতি রবি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছে। আচ্ছা, সপ্তম, অষ্টম, নবমপতি কারক গ্রহ চন্দ্র দ্বিতীয় অবস্থান করছে, লগ্নের দ্বিতীয়। এখন আপনার বর্তমানে মহাদশা কি চলছে একটু দেখে নিই। এখন আপনার মহাদশা চলছে শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা চলবে 2024 সাল পর্যন্ত। শুক্র অবস্থান করছে লগ্নের দ্বিতীয় ভাবে। শুক্র আপনার জন্ম ছকে কেতু নক্ষত্রে অবস্থান করছে। আচ্ছা, যাই হোক,
শুক্রের সাথে আপনার অন্তর্দশাও চলছে বুধের অন্তর্দশা, অর্থাৎ শুক্রের দশা বুধের অন্তর্দশা 2023 সালের জুলাই মাস পর্যন্ত চলবে। শুক্রের পর শুরু হবে রবির মহাদশা। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী এই যে শুক্রের মহাদশা 2024 সাল পর্যন্ত চলবে, এই শুক্রের মহাদশা কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না। শুক্রের মহাদশা কিন্তু আপনার নানাবিধ অবস্ট্রাকশন থাকবে কর্মজীবনের দিক থেকে, অর্থাৎ কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে কিন্তু বাধা বিড়ম্বনা আসবে। শুক্র হচ্ছে সপ্তমপতি দ্বাদশপতি কারক গ্রহ। শুক্র আপনার কেতু নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র কিন্তু আপনাকে সেভাবে ভালো ফল দেবে না। আপনার জীবনে যাবতীয় শুভাশুভ ফল পাবেন রবির মহাদশা থেকে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে। আপনার জন্মছক কিন্তু খুবই ভালো জন্মছক। এই জন্মছক অনুযায়ী কিন্তু খুব সাফল্যের জন্মছক। রবির মহাদশায় আপনি কিন্তু দুর্দান্ত সাফল্য পাবেন। রবির হ্যাঁ, আর কি প্রশ্ন আছে আপনার? আর কি জানতে চাইছেন? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনে যেতে চাইছি। এই লাইনটা তো চেষ্টা করছি, মানে কোর্স করেছি, কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, চাকরির চেষ্টা করছি। লাইনটা কি আমার জন্য ভালো, চাকরি কি তাড়াতাড়ি পাবো, এটা জানাচ্ছি। এমআর এর চাকরি উনি চেষ্টা করছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এবং এমআর এর চাকরির জন্য পড়াশোনাও করেছেন, কোর্সও কমপ্লিট। এমআর এর চাকরির জায়গাটা কি দেখছেন? এক মিনিট ধরুন, এখন আপনার বুধের অন্তর্দশা, হ্যাঁ, বুধের অন্তর্দশা, আপনি কর্মযোগ আপনার মোটামুটি ধরুন এবছরের জুলাই থেকে 22 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনার কর্মযোগ আছে, ঠিক আছে? এবং তার পাশাপাশি আমি এও বলবো আপনাকে, আপনার কর্মজীবন বিশেষ করে সাফল্য যেটা আপনার, সেটা 2024-এর পর কিন্তু পাবেন। দুর্দান্ত সাফল্য কিন্তু আপনার জীবনে আসবে। কর্মজীবন আপনার ভালো, কর্মজীবনে অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, কর্মজীবনের চূড়ান্ত সাফল্য এবং সুনামও আসবে 2024 সালের পর থেকে, সেটা আসবে, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনটা কি স্যার হবে আমার? একদম ঠিক আছে, ঠিক আছে। লগ্নে বুধের অবস্থান। এবং সব থেকে বড় কথা যে আপনি যে সময়টা ওনাকে দিলেন, এই সময় চাকরি পেলে এবার সেই জায়গা থেকে একটা প্রমোশন হওয়া এবং নিজের কিছু কর্মদক্ষতা দেখিয়ে 24 সাল মানে একদম ঠিক সময়ের মধ্যেই তিনি কিন্তু সফলতাটা পাবেন। হ্যাঁ, দেখুন একটা কথা বলবো যে এখন হচ্ছে 25 বছর বয়স, হিসেব মতো, সরি না, 23 বছর বয়স, 23 বছর বয়স। এখন কর্মজীবনের দিক থেকে যে সাফল্য, ভালো কোনো কর্মযোগ, সেগুলো কিন্তু নির্ভর করে এই বয়সে অভিজ্ঞতার উপরে, অভিজ্ঞতার উপর নির্ভর করে। কারণ মেডিকেল লাইন, মেডিকেল লাইনে, সেই লাইনে কিন্তু অভিজ্ঞতাটা বিরাট বিরাট ব্যাপার। অর্থাৎ 2024 সাল মানে এর বয়স যখন 27 বছর হবে, 27 বছর বয়সে রবির মহাদশা আসবে। রবি হচ্ছে কর্মপতি কারক গ্রহ। রবির মহাদশা 27 বছর থেকে সাফল্যটা দেবে, ভালো কোনো কোম্পানিতে জয়েন করা, সেগুলো হচ্ছে ওই সময় থেকে দেবে। সবকিছু কিন্তু একটা সময়ের উপর নির্ভর করে। এখন যে চাকরিগুলো আসতে পারে, সেই চাকরিগুলো মানে মনের মতো সেভাবে আসবে না, কিন্তু অভিজ্ঞতাটা বাড়বে। সে ছোটখাটো কোম্পানিতে চাকরি পেতে পারে, কিন্তু ভালো কিছু হবে না। কারণ নির্ভর করে কিন্তু সবসময় নির্ভর করে, যখনই ভালো কর্মযোগ আসে সেই ক্ষেত্রে নির্ভর করে তার দশা অন্তর্দশা এবং গ্রহগত ট্রানজিট। সেই অনুযায়ী কিন্তু সেভাবে আমি ভালো কিছু পাইনি। এখন যে গ্রহগত দশা অন্তর্দশা চলছে, শুক্র বুধের দশা অন্তর্দশা, বুধ ওকে মেডিকেল লাইনে দিতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইনে, কারণ এটা বুধের কাজ, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে হচ্ছে বুধ যেহেতু এর অষ্টমপতি কারক গ্রহ এবং শুক্র হচ্ছে সপ্তমপতি কারক গ্রহ, এবং দুটি গ্রহের যেহেতু দ্বাদশ সম্পর্ক আছে, এই সময় চাকরি আসবে। কিন্তু 2024 সালের মধ্যে কিন্তু একাধিক কোম্পানির পরিবর্তনটা আসবে, তখন ওর অভিজ্ঞতাটাও বেড়ে যাবে। কারণ ও এর যে জন্মছক, এই জন্মছক অনুযায়ী কিন্তু অনেক কিছু বলার থাকে। রাহু সেই বলাটা এইখানে ছোট্ট সময়ের মধ্যে সম্ভব না, তাই জন্য অবশ্যই একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। সময় মতো আমরা এবার মেষ রাশির দিকে চলে যাই। হ্যাঁ, আমরা যখনই কোনো জন্মছক মানে আলোচনা করি, যখন অনলাইনে করি, সেখানে কিন্তু আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এত ব্যাখ্যা দেওয়া যায় না। একটি জন্মছক নিয়ে যখন আমাদের চেম্বারে আসে, তখন আমরা কি করি, যখন আমরা মানে তার যাবতীয় যা প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। অনলাইনে যারা আমাদের সাথে যোগাযোগ করছে, যারা দূর থাকে, অনলাইনের ক্ষেত্রে ঠিক তাই, তাকে 8 ঘন্টা 40 মিনিট
যা প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, সমস্ত গুলোকে লিখে দিচ্ছি এবং প্যাডে সেটা লিখে তাকে ইমেল করে দিচ্ছি বা প্রয়োজনে তাকে কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে তার দেওয়া হার্ড হয়। কপিটাকে। এগুলোর ব্যবস্থা থাকে তখন এবং তার যা প্রশ্ন থাকে সেগুলো হয়। এই দুম করে দেখে কিন্তু মানে আপনার এত পাশেই কম যেমন সময়ের কম মধ্যে হয় না। স্যাটিসফ্যাকশন হ্যাঁ। দেওয়া সম্ভব না। যেমন এই এর জন্মছকে যেমন দশম ভাবে রাহুর অবস্থান ছিল। রাহু কিন্তু আবার কেতু নক্ষত্রে দেখেছিলাম, অর্থাৎ মহা নক্ষত্রে আছে। অর্থাৎ মহা নক্ষত্রে কেতু নক্ষত্রে রাহু যদি কর্মস্থানে থাকে তার জীবনে কিন্তু বহুবার কর্মের পরিবর্তন হয়, বহুবার কর্মের পরিবর্তন হয়। এবং দশম ভাবে রাহু যদি কখনো থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় তার কর্মজীবন তার জন্মস্থান থেকে দূরেও হয়, দূরেও হয়। অর্থাৎ ওর জন্ম কৃষ্ণনগর, চাকরি করছে শিলিগুড়ি। ওর জন্ম কৃষ্ণনগর, চাকরি করছে আসাম। আচ্ছা, সেটাও হতে পারে। অতএব এগুলো হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা দেওয়া যায় না। এত সূক্ষ্ম বিচারটা সূক্ষ্ম সম্ভব না। বিচারটা সম্ভব না। সেই জন্য আমরা সবসময় বলি যে চেম্বারে আসুন। চেম্বারে আসলে আহ, সেগুলো চেম্বারে সম্ভব। আসুন বা আপনারা অনলাইন যে পরিষেবা আছে সেটাও ব্যবহার করতে পারেন। ফোনের বন্ধুকে একটু দেখে নেবো। হ্যালো, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। বলুন। বলুন, কার বিষয়ে জানবেন? सर मैं हिंदी में बात कर सकता हूँ सर, मुझे हिंदी आता है और नहीं तो इंग्लिश आता है सर। अच्छा, ओके सर, फाइन सर। बताइए आप किसका बारे में, अपना बारे में जानना चाहते हैं? हाँ सर, मेरे बारे में जानना चाहता हूँ। अच्छा, आपका शुभ नाम? विश्वनाथ सर, विश्वनाथ। विश्वनाथ। विश्वनाथ, विश्वनाथ हाँ, विश्वनाथ बाबू, डेट ऑफ बर्थ? হ্যালো, সরি, এটাই বোধহয় ডেস্টিনি। আচ্ছা, লাইনটা দেখো, ফেলেন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 2021 আপনাদের পক্ষে ভীষণ ভীষণ ভালো সময়। আমি আরেকটা কথা তার মাঝে বলবো যে মেষ রাশি মানে সবারই ভালো যাবে তার কোনো তার মানে কোনো নয়। মানে নেই। কিছুটা নির্ভর করবে আপনার জন্মছক, কিছুটা নির্ভর করবে আপনার দশা অন্তর্দশা। দশা অন্তর্দশা যদি আপনার পজিটিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রহগত ট্রানজিটও যদি পজিটিভ থাকে আপনি দুর্দান্ত সাফল্য পেতে পারেন, দুর্দান্ত সাফল্য পেতে পারেন। ধরুন মেষ রাশি জাতক জাতিকা, শনি দশমপতি কারক গ্রহ, শনি তার শুভ অবস্থা আছে, শনির মহাদশা চলছে। বা মেষ রাশি জাতক জাতিকার বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, বৃহস্পতির মহাদশা চলছে আপনার এবং তার সাথে সাথে আপনার গ্রহগত ট্রানজিটও ভালো চলছে, আপনি ভালো ফল পেতে পারেন। মেষ রাশি জাতক জাতিকাদের রবি যেমন রাজ্য কারক গ্রহ, আমরা কি বলি যে মেষ রাশির রবি এবং বৃহস্পতি রাজ্য কারক গ্রহ। যদি রবি এবং বৃহস্পতি মহাদশা চলে, তার যদি সাথে সাথে অন্তর্দশাগুলো পজিটিভ হয়, সেই ক্ষেত্রে ট্রানজিট তাদের খুব ভালো ফল দেয়। অর্থাৎ এখন যে বর্তমানে 2021 যে ট্রানজিটটা আছে সেই ট্রানজিট অনুযায়ী মেষ রাশি জাতক জাতিকা সেক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে পারে। আমি বারবার বলবো যদি রবির অন্তর্দশা, বৃহস্পতি অন্তর্দশা, শনির অন্তর্দশা বা মহাদশা, তাহলে মেষ রাশি জাতক জাতিকাদের সাফল্য বেশি। শুধু তাই নয়, দেখা যায় যে মেষ রাশি জাতক জাতিকাদের অনেকের দেখা যাচ্ছে যে বুধের নিজ ভঙ্গ রাজ্য আছে। আপনাদের লগ্নের দ্বাদশ ভাবে বুধ আছে এবং ষষ্ঠ ভাবে দেখছে এবং ষষ্ঠ ভাবে বুধ আছে, দ্বাদশ ভাবকে দেখছে। অর্থাৎ এটাকে বলা হয় বুধের বিপরীত রাজ্য। বুধ যদি বিপরীত রাজ্য কারক গ্রহ হয় তাহলে বুধের মহাদশা ভালো দেয়, বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের তাদের ট্রানজিটও কিন্তু ফল পাবে। এগুলো বুঝতে হবে, এগুলো একটা বুঝতে হবে। বোঝার ব্যাপার আছে। মেষ রাশি জাতক জাতিকাদের যদি কখনো দেখা যায় যে কোনো গ্রহ অনুকূলে নির্ভঙ্গ রাজ্য অবস্থায় আছে, তাহলেও কিন্তু আপনারা এই ট্রানজিটে ভালো ফল পাবেন। ট্রানজিটে ফল সবাই সবসময় ভালো পায় না। আপনারা বলে যাবেন যে উনি তো বললেন আমার মেষ রাশি ভালো ফল তো পেলাম না এই বছরটা। নেটাল চার্ট, নেটাল চার্টে সবসময় সবার যে এক অনেকে নয়। অনেক গল্প করে মেষ রাশি অমুক ভালো, বৃশ্চিক রাশি অমুক খারাপ, এসবের কোনো কিছুতে কান দেবেন না। সবসময় মনে রাখতে হবে যে আপনার নেটাল চার্ট অনুযায়ী যদি কখনো আপনার গ্রহগত অবস্থান অনুযায়ী যদি
আপনার ভাগ্যপতি পঞ্চমপতির মহাদশা চলে বা অন্তর্দশা চলে, কর্মপতির মহাদশা বা অন্তর্দশা চলে, আপনার জন্মছকে যদি নিজ ভঙ্গ রাজযোগ থাকে, বিপরীত রাজযোগ গ্রহ থাকে, আপনার জন্মছকে যদি এমন কোনো গ্রহ আছে, সেই গ্রহের যদি বিশেষ করে দেখা যায় যে যেটাকে আমরা যে বলি ক্ষেত্র বিনিময় যোগ আছে, সেই ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। অতএব সবসময় মনে রাখতে হবে যে মেষ রাশি জাতক জাতিকা মানে আপনি খুব ভালো ফল পাবেন এটা নয়, নেটাল চার্টের উপরে কিছুটা নির্ভর করে। তবে আফটার অল মেষ রাশি জাতক জাতিকারা কিন্তু এবছর কর্মক্ষেত্রে ভালো সুফল আসবে, অর্থনৈতিক ভীষণ ভাবে সুফল আসবে, অর্থনৈতিক ভাগ্য আপনাদের ভালো। যারা উচ্চ শিক্ষার দিকে যাচ্ছে বা মাধ্যমিক লেভেল থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট বা আরো কিছু হায়ার স্টাডিজ যাচ্ছে, তাদের জন্য কিন্তু ভালো, বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের। আমি কিন্তু বারবার বলবো আপনাদের দুর্দান্ত টাইম এবং 2021টাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সময়টা কিন্তু আপনারা সাফল্য পাবেন। এর পাশাপাশি কিন্তু আরো কিছু জানতে হলে আপনারা কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। হ্যালো हेलो सर मैं विश्वनाथ बात कर रहा हूँ सर। হ্যাঁ বিশ্বনাথ বাবু বলুন। हाँ सर आप হ্যালো, যাই হোক কোনো কারণে বিশ্বনাথ বাবুর লাইনটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকারা যারা, তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব শুভ ফল দেবে। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ এবং মেষ রাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে লাল এবং সবুজ, এই দুটো কালারকে আপনারা মেনটেন করবেন, তাহলে কিন্তু বিশেষ ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য পাবেন। মেষ রাশি জাতক জাতিকাদের দান দ্রব্য, অর্থাৎ আপনারা যদি কখনো কিছু দান করেন সেই ক্ষেত্রে তামা দান করতে পারেন। তাম্র, অর্থাৎ কোনো মন্দিরে যদি দান করেন কোনো তাম্র জাতীয় কিছু দান করতে পারেন, আসবাবপত্র, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। অথবা কোনো ব্রাহ্মণকে তাম্র জাতীয় কোনো জিনিস দান করতে পারেন, এটা আপনাদের পক্ষে খুব শুভ তামা দান করা এবছরের জন্য। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো 2021। বিশ্বরাশি জাতক জাতিকাদের বিশেষ করে নবম ভাবে বৃহস্পতি শনির গুরু যোগ এবং তার পাশাপাশি দশম ভাবে বৃহস্পতির কিন্তু প্রবেশ করবে এবছরে, অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2021-এর ট্রানজিট ভীষণভাবে ভালো। আপনারা কিন্তু ভালো শুভ ফল পাবেন সর্বক্ষেত্রে। আপনাদের যদি কখনো গ্রহগত অবস্থান অনুযায়ী যদি আপনাদের শুভ দশা থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসবে, কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বিশ্বরাশি জাতক জাতিকাদের সবচাইতে ভালো সময় যেটা, সেটা হচ্ছে এই বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের কিন্তু ভীষণ ভালো সময়, এবং তার পাশাপাশি আগামী আগস্ট মাস থেকে এবং নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন, কর্মজাতীয় ভালো ফল পাবেন, অর্থনৈতিক ভালো ফল পাবেন, এবং যারা বিশেষ করে উচ্চ শিক্ষায় যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের হচ্ছে পশ্চিম দিকে যে কোনো ব্যাপারে যাত্রা করবেন, শুভ ফল আসবে এই বছর। পশ্চিম দিকে যাত্রা করবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা এবং নীল, এই দুটো কালার আপনাদের খুব ভালো। আপনারা যদি কিছু দান করেন, রূপোর জিনিস দান করবেন, রূপোর কিছু দান করলে আপনাদের, বা কোনো মন্দিরে যদি কিছু দান করেন বা কোনো ব্রাহ্মণকে যদি দান করেন, রূপোর যে কোনো জিনিস আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে শুভ। আপনাদের লক্ষ্মীর আসনে আপনারা কিন্তু রূপো দান করতে পারেন, সেক্ষেত্রে ভগবান লক্ষ্মীর বা গণেশ আপনারা রূপোর যে লক্ষ্মী গণেশ আনতে পারেন, বা রূপোর শ্রীযন্ত্র আনতে পারেন, ঘরে প্রতিষ্ঠা করতে পারেন, বা নানা রকম, বা রূপো জাতীয় আমরা যেটাকে কচুয়া বলি, কচ্ছপ জল দিয়ে আমরা রাখি,
টাটল যেটাকে বলা হয়। সেই রূপোর আপনারা ঘরে রাখতে পারেন, জল দিয়ে রাখবেন রূপোর পাত্রের মধ্যে, সেটা কিন্তু খুব ভালো হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের। সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য পাবেন সর্বক্ষেত্রে। বিশ্বরাশি জাতক জাতিকারা যে মন্ত্র আপনাদেরকে খুব শুভ ফল দেবে, সে মন্ত্র হচ্ছে ধং রিং শ্রিং রতি সাহা। কারণ বিশ্বরাশি জাতক জাতিক শুক্রের জাতক, শুক্র হচ্ছে লক্ষ্মী, শুক্রের অধিপতি লক্ষ্মী। অতএব ধং রিং শ্রিং রতি সাহা এই মন্ত্র আপনার প্রত্যেহ পাঠ করুন, খুব ভালো ফল পাবেন। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার। বলুন, কার বিষয়ে জানবেন? আমার ব্যাপারে আমি জানতে চাইছি। আমার নাম সৌভিক সাহা, সৌভিক বাবু কোথা থেকে ফোন করছেন? কলকাতা থেকে বলছিলাম। কলকাতার কোথায়? নাগরবাজার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1906 1991। কটার সময় জন্ম? 5:30, সকাল 5:30। সকাল 5:30। জন্মস্থান? কলকাতা। কলকাতা। স্যারের অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, সিটিভিতে একবার দেখেছি, প্রতিনিয়ত দেখা হয় না, আচ্ছা কাজের সময় থাকে। আচ্ছা, প্রশ্নটা কি নিয়ে? প্রশ্নটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য মানে বর্তমানে কিছু করছেন কি? বর্তমানে কিছু করছেন? বর্তমানে আমি জব করছি। জব আমি অনেক বছর হয়ে গেছে জব করছি, তো আমি চাইছি যে আরো বেটার কিছু। কবে যাব। স্যার এবার আপনাকে যা স্যার যেগুলো বলবেন আপনি একটু হ্যাঁ না উত্তর দেবেন। আচ্ছা, তোমার জন্ম কি বুধবার? হ্যাঁ, বুধবার। মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ তোমার। রাশি কি বললেন? মিথুন, এক মিনিট ধরো, তোমার রাশি কন্যা রাশি। কন্যা রাশি। আর আর কি বলছেন? মিথুন লগ্ন, কন্যা রাশি, নরগণ। সিংহ রাশি। 19/6/1991 এ জন্ম তো? 19/6/1991 সকাল 5:30। হ্যাঁ, সকাল 5:30। সকাল 5:30 হলে তোমার রাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমার কি দেখাচ্ছে? হ্যাঁ, কন্যা রাশি দেখাচ্ছে, কন্যা। কারণ তোমার রাশি হচ্ছে 1°16' 45 কলা, অর্থাৎ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে ঢুকলো, ঠিক আছে? যাই হোক, তোমাকে কিন্তু এটা কন্যা রাশি ধরেই করতে হবে। তো আমাকে সিংহ রাশি বলেছেন, আগে আমি একদম আপনাকে স্যার কি বললেন? যে যদি 5:30 জাস্ট সিংহ থেকে চেঞ্জ হয়ে এসেছে, এবার এটা যদি 5:30 একটু আগে হয় তাহলে সিংহ থাকবে। হ্যাঁ, তোমার একটা ঘর, একটা রাশির ঘর, সেটা হচ্ছে 30°। আমার কথা বুঝতে পারলে? 30° ঘরে তোমার সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে ঢুকেছে এবং সেটা 1° ঢুকেছে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে তোমার ডেট অফ বার্থ টাইম যদি 5:30 হয়, তাহলে সে চন্দ্র হচ্ছে তোমার 1° ঢুকেছে, অর্থাৎ তোমার কন্যা রাশি হচ্ছে, ঠিক আছে? যদি তোমার জন্ম যদি 5:20 হয়, তাহলে কিন্তু সিংহ রাশি। একবার মাকে জিজ্ঞেস করুন, 5:30 না 5:30 আগে? বলছে 5:30 আগে হলে সিংহ রাশি, 5:30 হলে বা 5:30 পরে হলে কন্যা রাশি। ওই 5:30 5:30 মধ্যে। আচ্ছা আচ্ছা, মোটামুটি মধ্যে বলেছে বলেই ওই জন্য এরকম বেরিয়েছে। আগেই মনে হয়, তাই আপনি বলুন এই হিসাবে। আচ্ছা, তোমার আগে যে করে দিয়েছিল ছকটা, সেটা কি মানে অনেক আগে করেছিলে তুমি? অনেক আগে বলতে তাও 5-6 বছর পর। 5-6 বছর মানে সেটা আপনি বলেননি, বাড়ির লোক টাইমটা বলেছিল। অর্থাৎ ওই যদি 5টা থেকে 5:30 বলেন, তাহলে ওনারা একরকম ক্যালকুলেশন করে আর কি বের করেছেন, 5:20 বা 5:15 ধরে সেই হিসাবে এসেছে। আর পারফেক্ট যদি 5:30 হয় তাহলে এটা হবে। এখন আমার আপনার ক্ষেত্রে সব থেকে ভালো কি হবে জানেন? আপনি যদি আমার বুদ্ধি নেন, তাহলে আপনি মঙ্গলবার দিনকে হাতিবাগান বা সোমবার দিন গড়িয়াহাটে একবার স্যারের সঙ্গে যোগাযোগ করুন।
তাতে ওই সময় আপনার পাম্পটা উনি দেখতে পাবেন, টাইমটা রেকটিফিকেশন করতে পারবেন। আপনি কাছে থাকলে অনেক কিছু সুবিধা আছে, একদম পারফেক্ট টাইমটা রেকটিফিকেশন করে বলে দিতে পারবেন ওটা 5:30 হবে না 5:30 আগে হবে, কি স্যার, তাই তো? অবশ্যই। তবে তোমার যদি সিংহ রাশি হোক বা কন্যা রাশি হয়, দেখো আমি একটা কথা তুমি যখন ফোনে পেয়েছো আমাকে, তোমাকে একটা কথাই বলবো যে তোমার কর্মপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি তোমার তুঙ্গি এবং স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, তোমার কর্মজীবন কিন্তু খারাপ হওয়ার কথা নয়, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে তোমার বর্তমানে যে রাহুর মহাদশা চলছে, এই রাহু হচ্ছে তোমার জন্মছকে নিচস্থ অবস্থায় আছে। নিচস্থ রাহুর মহাদশা তোমাকে সেভাবে সাফল্যটা দিচ্ছে না কর্মজীবনে। আমার কথা বুঝতে পেরেছো? তোমার জন্মছকে হ্যাঁ রাহু নিচস্থ এবং রাহুরই মহাদশা তুমি এখন চলছে তোমার। আর আরেকটা ব্যাপার হচ্ছে রবি হচ্ছে কেতুযুক্ত রাহুদৃষ্ট, এবং এটাকে বলা হয় গ্রহণ দোষ। গ্রহণ দোষের জাতক জাতিকাদের জীবনেও কিন্তু কর্মজীবনে স্যাটিসফ্যাকশন আসে না সহজে, সচরাচর। হ্যাঁ, সেই জন্য দেখা যাবে তোমার কর্মজীবন সংক্রান্ত তোমার কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না। রাহুর মহাদশার পর তোমার কিন্তু সাফল্য আসবে বৃহস্পতি মহাদশা দেখতে থেকে। এবং তোমার জন্মছক অনুযায়ী আরো কিছু কিছু বলার ছিল, সেগুলো তুমি যদি পারো কোনো সময় আমার সাথে যোগাযোগ করো, কারণ জন্মছকে ভালো মন্দ মিশিয়ে আছে। তোমার জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে কেমোদ্রুম দোষ আছে। কেমোদ্রুম দোষ থাকলে কি হয়, জাতক জাতিকার মধ্যে প্রচন্ড মানসিক ভয়, মানসিক অবসাদ এবং টেনশন জন্মায়, অস্থিরতা, সেগুলো কিন্তু হয়। তোমার যদি রাহু মহাদশা সেগুলো আসবে। হচ্ছে তো এরকম। এরকম মাঝে মাঝে হয়। যাই হোক, এগুলো আসবে। একটু আপনি যোগাযোগ করলে সব থেকে ভালো হয়। তবে এখানে একটা বিষয় রয়েছে, আমি যেহেতু অ্যাস্ট্রোলজার নয় আমি বলতে পারবো না। স্যার এগুলো অনেকগুলো যোগের কথা বললেন, মানে খারাপ ভালো মিশিয়ে এই কেমোদ্রুম যোগ বা বিভিন্ন যে মানে খারাপ যোগগুলো রয়েছে, এগুলো কাটানোর জন্য কিন্তু 12ই জানুয়ারি যে অমাবস্যাটা, সেটা ভীষণভাবে পাওয়া। এই অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন, যে নাম্বারগুলো আপনারা মোবাইলে দেখছেন, এই নাম্বারে যোগাযোগ করুন। দূরের দর্শক বন্ধু যারা রয়েছেন, অনলাইন পরিষেবা রয়েছে। আর কলকাতার মধ্যে সোমবার দিনকে গড়িয়াহাট, মঙ্গলবার দিনকে হাতিবাগান, শুক্রবার বালি, রবিবার এবং বুধবার স্যারকে কিন্তু বারাসাতে পাচ্ছেন। আর বর্ধমানের বুকিং চলছে। বর্ধমানের লাস্ট আপনাদের কিন্তু 8 তারিখের মধ্যে বুকিং করতে হবে, কারণ স্যার 10 তারিখে বর্ধমানে থাকছেন। 12 তারিখে বর্ধমানে যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই 10 তারিখে সেই বিষয়ে কথা বলতে পারেন, কি স্যার, তাই তো? অবশ্যই, এবং এর পরবর্তী চেম্বার সেটা বলে দেওয়া হবে। একটু দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন? সৌম্য। সৌম্য, আপনার ডেট অফ বার্থ? 4th অগাস্ট 1993। কটার সময় জন্ম? সন্ধ্যে 6:40। জন্মস্থান বর্ধমান। স্যারের অনুষ্ঠান এর আগে দেখেছেন? স্যারের ফেসবুক ফ্রেন্ড। আচ্ছা, স্যারকে এত ভালো লাগলো এবং ফেসবুক ফ্রেন্ড তৈরি হয়ে গেলেন, যে ভালো লাগা জায়গাটা থেকে, সেই জায়গাটা কেন একটু যদি সবার জন্য ব্যাখ্যা করেন। আপনি ওনার কাছে এসেছেন? এসে কি নাম বললে? সৌম্য। আচ্ছা, এসে এখন কিরম আছেন? ভালো আছেন তো? আগের থেকে ভালো আছেন। তা আজকে কি জানতে চাইছেন? বর্তমানে কি পড়াশোনা করছেন বা কি করছেন? আচ্ছা, এখন চাকরির চেষ্টা করছেন, তাই তো? আচ্ছা, তোমার জন্মবারটা কি বুধবার? সিংহ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়ি তো তোমার। সরি,
তোমার 6:40 কি পিএম বলে? সন্ধে পিএম পিএম, ঠিক আছে, একদম। ভালো। আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী কিন্তু মকর লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে। আচ্ছা, তোমার এখন কিন্তু বর্তমানে এই জানুয়ারির 19 তারিখ থেকে কিন্তু শনি মহাদশা শুরু হবে, বুঝলে? এই শনির মহাদশা, এবং তোমার কিন্তু জন্মছকে কিন্তু শনির 7.5 শুরু হয়েছে, এবং শনির 7.5টা কিন্তু বদ নক্ষত্রে, হ্যাঁ। এবং 21 সালের জানুয়ারি থেকে 22 সালের মে, এই টাইমটা একটু সাবধান থাকবে, কারণ শনির 7.5 এবং শনির মহাদশা, অন্তর্দশা, শনি বদ নক্ষত্র, এটা কিন্তু ভালো নয়। এতে কি হয়, প্রচন্ড মানসিক টেনশন, তার পাশাপাশি শুভ কাজে বাধা, এবং প্রিয়জনের খুব শারীরিক বিড়ম্বনাও আসে, প্রিয়জনের দিক থেকেও সমস্যা আসে, ঠিক আছে। পার্টিকুলার এই সময়টা একটু সাবধান থাকো। তোমার জন্মছক অনুযায়ী সপ্তম, অষ্টম, নবম ভাবে বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান, এবং দশমপতি কারক গ্রহ শুক্র, নবমপতি দশমপতি রাজ্য, তোমার জন্মছক ভীষণ ভীষণ ভালো জন্মছক। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে তোমার মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি তোমার জন্মছকে নবম ভাবে অবস্থান করছে, বৃহস্পতির সক্ষেত্রে দৃষ্ট, আর শনি তোমার সক্ষেত্রে অবস্থান করছে। তোমার খুব সুন্দর কর্মজীবন হবে, কিন্তু কর্মজীবন তোমার খুব ভালো হবে, কর্মজীবনে তোমার সাফল্য বা উন্নতি হবে। তবে একটা জিনিস মনে রাখবে, তোমার কর্মজীবনের দিক থেকে দুর্দান্ত টাইম যদি বলতে চাও, সেটা হচ্ছে তোমার 24 সাল থেকে শুরু হবে, 2024 সালের জানুয়ারি থেকে। সে সময় তোমার বুধের অন্তর্দশা তুমি পা দেবে, সেই সময় থেকে ভালো। তবে 2022 সালের মে মাস থেকে ক্রমশ শুভ, 2024 সালের জানুয়ারি পর থেকে দুর্দান্ত টাইম, কর্মজীবন তোমার ভালো হবে। তোমার জন্মছকে ভাগ্যপতি, কর্মপতির রাজ্য, বুধ তোমার সক্ষেত্রস্থ অবস্থান করছে, এবং বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট, মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট। আমি কিন্তু জন্মছক খুব খারাপ কিছু পাচ্ছি না। বুধ তোমার জন্মছকে বর্গোত্তম অবস্থায় আছে, ভীষণ জন্মছক, ভালো জন্মছক, ফ্যান্টাস্টিক জন্মছক। আর শনি তোমার মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য তোমার 22 সালের মে মাস পর্যন্ত একটু সাবধান থাকো, হ্যাঁ। আর কিছু প্রশ্ন আছে তোমার, বলো। আমি একটা জব করেছি, আর কোনো বেটার জব পাবো? আপনাকে তো এতক্ষণ ধরে স্যার সেটাই বললেন যে আপনি এখনো যা পাবেন তাতে স্যাটিসফ্যাকশন পাবেন না। হ্যাঁ, সেটা কিন্তু ছাড়লে হবে না। 22 সালের পর থেকে আপনার একটু ভালো আসবে, 24-এ আরো ভালো। আমি তো প্রথমেই বলছি তোমার কর্মজীবন ভীষণ ভালো, তোমার ভাগ্যপতি, কর্মপতির রাজ্য, তোমার জন্মছক সুন্দর জন্মছক। তুমি তো বললে পরে সরকারি জব করছো, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তাতে কি আছে, তোমার তো বুধ সেটা সক্ষেত্রে আছে, বুধ তো তোমার সক্ষেত্রে অবস্থান করছে, অসুবিধার কিছু নেই। শোনো, মানুষের জীবন হচ্ছে ভাগ্য, ভাগ্যস্থান ভালো থাকলে কোনো সমস্যা নেই। তোমার ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান, ঠিক আছে। তো ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান, শনি তোমার লগ্নের দ্বিতীয়, ধনপতি শনি ধনস্থানে, কটা লোকে দেখাতে পারবে? আচ্ছা, আপনি শনি ধনকারক গ্রহ, সেই জায়গাতে রয়েছে। হ্যাঁ, সেই ধনপতি শনি তোমার ধনস্থানে বসে আছে। তারপর বুধ হচ্ছে তোমার সক্ষেত্রস্থ, মঙ্গল তোমার চতুর্থপতি কারক গ্রহ, সে অর্থাৎ উচ্চ শিক্ষা দেবে, উচ্চ শিক্ষার কারক গ্রহ মঙ্গল। আচ্ছা, করবে, তুমি যাবতীয় সাফল্য, তুমি 22 সালের মে মাস থেকে চেষ্টা করো না, 22 এই সময়টা তোমার ভালো কিছু পাবে না, আমি তোমাকে বারবার বলছি। আগামী বছরের মে মাসের পর থেকে তুমি খুব ভালো রেজাল্ট পাবে সব দিক থেকে, ঠিক আছে। 22 সালের মে মাস থেকে তোমার খুব ভালো সময়, ঠিক আছে। এটাই হচ্ছে
পণ্ডিতজির সব থেকে বড় জিনিস। দেখুন, উনি স্বীকার করলেন যে উনি এসেছিলেন এবং ওনার ফেসবুকে উনি একজন খুব ফ্রেন্ড এবং প্লাস ফলোয়ার্স ফলো করেন সমস্ত কিছু। সেসব জায়গাটা তৈরি হয়েছে। আসার পর প্রতিকার প্রতিবিধান নিয়ে সরকারি চাকরি কিন্তু পেয়েছে, কিন্তু স্যার বলে দিয়েছিলেন যেটা যে জব স্যাটিসফ্যাকশন এখন পাবেন না। জব স্যাটিসফ্যাকশনটা পাবেন কোন টাইম সেটাও বলে দিয়েছেন এবং এখনো একই কথা বললেন। কিন্তু লাভের মধ্যে লাভ, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যেখানে চাকরি চাইছে, যে কোনো একটা চাকরি, সেখানে কিন্তু তিনি সরকারি চাকরি পেয়েছেন, অলরেডি পেয়ে গেছেন এবং সামনে আরো ভালো ওয়েট করতে হবে। কিন্তু ওই স্যারের কথাটা শুনে তো চলতে হবে। যদি পাওয়ার আগেই ছেড়ে দেন তাহলে তো পস্তাতে হবে কি স্যার? না, ছেলেটি উন্নতি করবে। টাইমটা দিতে হবে, সেই টাইমটা। এই জন্মছকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমি, যে আমরা জানি যে একটা যোগ, যে যোগটা হচ্ছে যেটাকে আমরা বলি গৌরীক যোগ। গৌরীক লগ্ন আছে, গৌরীক যোগ আছে। গৌরীক যোগ কিন্তু মানে গৌরীক যোগ অনেক রকম ভাবে হয়, কিন্তু গৌরীক যোগে যদি দেখা যায় কোনো জাতক জাতিকার কর্মপতি কারক গ্রহ যদি দশম ভাবে থাকে, বা কর্ম কারক গ্রহ যদি দশম ভাবে থাকে, বা কর্মপতি কারক গ্রহ যদি দশম ভাবে থাকে, আর কর্মকে আমরা যে কর্মজীবনে যে প্রতিষ্ঠা দেয়, সাফল্য দেয়, উন্নতি দেয়, আমরা কিন্তু বৃহস্পতিকেও বলি। হ্যাঁ, বৃহস্পতিকেও আমরা ভাগ্যকারক, কর্মকারক, পুত্রকারক গ্রহ বলি। অর্থাৎ বৃহস্পতিরও যদি অবস্থান থাকে কর্মভাবে, তাহলে সেই জাতক জাতিকার কি হয়, কর্মজীবনে দুর্দান্ত সাফল্য আসে। গৌরীক যোগে জাতক জাতিকাদের এর জন্মছকে কিন্তু কর্ম প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রের দশম ভাবে কিন্তু রবির অবস্থা, অর্থাৎ এর গৌরীক যোগের দশম ভাবে রবির অবস্থান আছে। রবিকে আমরা কর্ম প্রতিকারক গ্রহ বলি, এবং রবি হচ্ছে শুভ অবস্থায় আছে কর্মভাবে। এর জীবনে কিন্তু মানে এর যে এর যে লক্ষ্য সম্পূর্ণভাবে পূরণ হবে। দুর্দান্ত সাফল্য আছে কর্মজীবনে। কিভাবে হবে জানি না, ওর জন্ম ছক বলছে। আমি একটা কথা সবসময় বলি যে জন্ম ছক কথা বলে, ঠিক আছে, এবং বিশেষ করে কিছুটা সময়ের উপরে নির্ভর করে গ্রহ দশা অন্তর্দশা, গ্রহগত ট্রানজিট। এখন যেহেতু শনির দশা, শনির অন্তর্দশা চলছে, তার মধ্যে শনির 7.5টা শুরু হয়েছে ওর কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনি 7.5 ওর বদ নক্ষত্রে আছে, 2022 সালের মে মাস পর্যন্ত থাকবে। অর্থাৎ এই যে সময়টা, এই টাইম পিরিয়ড, এই টাইমটা খুব ভালো দেবে না। এগুলো তো লক্ষ্য রাখতে হবে অবশ্যই। যে জন্মছকে ভালো যোগ থাকলে সারা জীবনই সে ভালো পাবে, ভুল। আবার জন্মছক খারাপ থাকলে যে সারা জীবনই খারাপ হবে, এটাও ভুল। এটাও ভুল। মানে ভগবান যে সৃষ্টিকর্তা, সে কিন্তু প্রত্যেকটা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছে যার প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা না একটা সুযোগ আসে। সেই সুযোগটাকে যে কাজে লাগাতে না পারবে, সে জীবনে কখনো সাফল্য পাবে না। কোন সাধারণ মানুষ যে অল্প শিক্ষিত, তার জীবনেও কিন্তু সুযোগ দেয়। মানে এটা কিন্তু সেই সুযোগ ঈশ্বরই দেয়। ঈশ্বরই দেয়। আমি তো বললাম যে প্রত্যেকটা আমাদের যে সৃষ্টিকর্তা, যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তারা কিন্তু সে হচ্ছে আপনার শিক্ষিত লোকের ক্ষেত্রে সুযোগ আসবে, অল্প শিক্ষিত বা যারা একদম তাদের ক্ষেত্রে মানে আসবে না, এটা ভুল ধারণা। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সুযোগ আসে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা বলি না যে যখন লক্ষ্মী আসে, লক্ষ্মীকে ধরে রাখো, লক্ষ্মী চঞ্চলা, একটা কথা বলি আমরা, সেটাই হচ্ছে তাই, যে ভালো জন্মছকই হোক বা খারাপ জন্মছকই হোক, তার সময়টা কখন ভালো আসতে পারে, কখন খারাপ আসতে পারে, সেটাকে কিন্তু সঠিক জ্যোতিষী দ্বারা সেই জায়গাটাকে, সেই সময়টাকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করাটাই হচ্ছে খুব মারাত্মক কঠিন ব্যাপার। এবার এইটা যদি সঠিক মানুষের কাছে তিনি যান, তাহলে কিন্তু জানতে পারবেন। সেটাই। তবে সবাইকে একটাই কথা বলবো, এই অনুষ্ঠানটা যে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান তা নয়। আজকের দিনে এই
1 জানুয়ারি 2021 আমরা স্যারের কাছ থেকে একটা বিরাট বিরাট ভালো জিনিস পেলাম। যারা অনুষ্ঠান এখন দেখছেন বা পরেও দেখবেন, তারা একটু পুরো অনুষ্ঠানটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঈশ্বর প্রত্যেককেই ভালো কিছু দেন, সবসময় যে খারাপ দেন তা নয়। এই ভালোটা বলে দেবেন কে? ভালোটা বলার জন্যই কিন্তু সৃষ্টি হচ্ছে অ্যাস্ট্রোলজি। আর প্রকৃত একজন অ্যাস্ট্রোলজার, ন্যাটাল চার্ট রিডার, যিনি রিড করতে পারেন, সেই অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারেন যে ভালো সময় কখন এবং কোন দিকে কিভাবে আসবে, সেই পথে হাঁটলে সফলতা পেতে বাধ্য। দেখুন, একটা কথা বলবো এবং এই এই প্রসঙ্গে। প্রসঙ্গে স্যার শুনবো, কিন্তু তার ছোট্ট একটা উদাহরণ, আজকের এই 1 জানুয়ারির অনুষ্ঠানে কৌশিক বাবুর ওয়াইফ প্রথম ফোন করেছিলেন। তিনি কিন্তু জানিয়েছিলেন স্যার বলার পর প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে তিনি একটা ভালো পোস্টে চাকরি করছেন। এবং তারপরেও একজন ফোন করেছিলেন, তিনি কিন্তু অলরেডি সরকারি চাকরি করছেন স্যারের কাছে আসার পর। স্যার আপনি কি বলবেন বলুন। আমি যেটা বলতে চাইছিলাম যে জ্যোতিষ সাবজেক্টটা অনেকেই কিন্তু বলে যে এই সাবজেক্টে কিছু নেই, হ্যাঁ, এটা হচ্ছে ভাওতা, এই ধরনের কিন্তু অনেক মন্তব্য আসে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে 5000 বছরের পুরনো। এই 5000 বছরের মধ্যে কিন্তু অনেক প্রজাতি এসছে আমাদের পৃথিবীতে, অনেক শাস্ত্র এসছে, অনেক কিছু এসছে, কিন্তু দিন দিন কিন্তু সেগুলো লুপ্ত হয়ে গেছে। কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে যদি কিছু ভাওতায়ত্রী থাকতো বা ফাঁকিবাজি থাকতো, এই শাস্ত্রটাও কিন্তু লুপ্ত হতো, তাই তো? কিন্তু দিনকে দিন কিন্তু এটা হয়নি, হবে না। আগামী 5000 বছর পরেও কিন্তু এটা লুপ্ত হবে না। এবং কেন হবে না তার আরেকটা ছোট্ট জিনিস আমি আপনাকে বলে দিই। স্যার এই জ্যোতিষী আজকের দিনে আমরা দেখছি প্রচুর জ্যোতিষী টিভিতে দেখা যাচ্ছে, বা এরকম অনুষ্ঠানও দেখছি, আমরা রাস্তাঘাটে দেখি। কিন্তু এই জ্যোতিষী এলেন কোথা থেকে? এই স্রষ্টা কিন্তু মহাদেব, আর লিখেছিলেন গণেশজি। জ্যোতিষী আগে রাখতেন কারা? রাজারা। যে কারণে জ্যোতিষীদের যারা বলা হয় রাজ জ্যোতিষী, অর্থাৎ যখন সেই রাজার আমল ছিল, যখন শ্রুতি অর্থাৎ শুনে মুখস্থ করা হতো, লেখাও আসেনি, সেই সময় কিন্তু জ্যোতিষ ছিল। নবরত্ন সভা যেটা, সেখানেও কিন্তু জ্যোতিষ ছিল। এবং সেখান থেকে কিন্তু ওনারা এই জ্যোতিষ পরামর্শ মেনে একটা রাজ্য আক্রমণ করতে যেতেন। যারা মাথায় যে মুকুট পরতেন বা তরোয়াল ব্যবহার করতেন, তাতে যে রত্ন খচিত হতো বা সিংহাসনে, সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি মেনে, যে কারণে রাজ জ্যোতিষী আপনাদের বলা হয়, হয় কিনা? অবশ্যই। তবে আমার যেটা আমি যে প্রশ্নটার উত্তর দিতে চাইছিলাম যে দেখুন, এটা ফেক নয়, তবে ফেক হয়ে গেছে। সেটা কিছু মানুষের দোষ। আমি সেটাই বলতে চাইছি। এখন দেখুন, অনেকেই অনেক পেশার সাথে যুক্ত। অনেকে আপনি ধরুন কোনো আয়ুর্বেদিক চিকিৎসা করছেন বা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, এই চিকিৎসাগুলো কি ভুল? ওটাই কিন্তু ভুল নয়। যদি কোনো আয়ুর্বেদিক বা চিকিৎসক আপনাকে যদি ভুল ওষুধ দেয়, ডাক্তারি শাস্ত্রটা মিথ্যা না, ডাক্তার বাবু না, ডাক্তার তাহলে তার ভুল। এবার আয়ুর্বেদিক শাস্ত্র তো ভুল নয়, কখনোই না, তাই তো? যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে আমি যদি আপনার কোনো রোগের জন্য গেলাম, সেখানে যদি আমি ওষুধ খেলাম, কাজ না হয়, তাহলে কি সেই শাস্ত্রটা ভুল? কখনোই না, সেই ডাক্তারের ভুল। ডাক্তারবাবু ঠিক তাই আমাদের জ্যোতিষ শাস্ত্র তাই, যে এখন হচ্ছে আমি যদি এখান থেকে হেঁটে হেঁটে ডাকবাংলো নম্বর পর্যন্ত যাই, আমি না হলেও দেখবো যে একটা বাড়ির অন্তত একটা বাড়ির লোক হচ্ছে জ্যোতিষী, সবাই জ্যোতিষ জানে। আবার কি 1 মাস 2 মাস 3 মাসে হয়ে যায়। হ্যাঁ, আবার কেউ ওই কোনো জায়গায় পড়াশোনা করে 3 মাসের কোর্স, সে জ্যোতিষ হয়ে যাচ্ছে। কি শিখলো সে? সামুদ্রিক শাস্ত্র। তারপর হচ্ছে কি হয় যে অনেকে আছে, অনেক বড় বড় চ্যানেলে বসে, তাদের মানে জ্যোতিষ শাস্ত্র প্রতি যে কতটুকু তাদের ধ্যান ধারণা আছে বা অভিজ্ঞতা আছে, সেটা আপনারা তো আমরা ভালো বলতে পারবো, আপনারা তো কিছুই বলতে পারবেন না, বুঝবেন না। তাহলে আপনারা ঠকছেন প্রত্যেকটা মুহূর্তে, তাই তো? একদম। সেই জন্য মানুষ কি হয়েছে, ঠকতে ঠকতে ঠকতে
এই শ্বাসের প্রতি একটা একটা ঘৃণা জন্মেছে, জন্মেছে। অতএব এই শ্বাসের প্রতি বিশ্বাস নেই তাদের। এটাই হচ্ছে কি ভুল প্রতিপন্ন হচ্ছে জ্যোতিষ শাস্ত্র প্রতি। একটু দেখে নি কে আছে। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে অসিত নায়ক কথা বলছিলাম। অসিত বাবু, আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। ডেট অফ বার্থ 9/4/97। 9/4/97। কটার সময় জন্ম? রাত্রি 2টো, হাওড়া। রাত্রি 2টো মানে পরের দিন কি 9 তারিখ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না। তাহলে হ্যাঁ, মানে বুধবার করবো। বুধবার আমি করে। নট আপডেট করে বলছি। আচ্ছা, জন্মস্থান হাওড়া। হ্যাঁ স্যারের অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি স্যারের ফোনও লাইনি, অনেকদিন আগে গিয়েও ছিলাম, স্যারকে ফোনও করেছি এর আগে ফেসবুক অনুষ্ঠানে। তো আচ্ছা। অনেকদিন পরে ফোন করলাম, স্যারের কাছে কিছু বলছে না যে যেটা জ্যোতিষ বলছেন না, যেমন আগে আমরা ইউটিউবে স্যারের চ্যানেলটা পেতাম, এখন পাচ্ছি না কেন? আচ্ছা, এইবার এই জায়গাটায় একটা বিষয়, এতদিন স্যারের অনুষ্ঠানটা পেতেন, এখন পাচ্ছেন না কেন? দেখুন, প্রত্যেকের যেমন মানে কিছু মানুষ আছেন শুভ, ভালোবাসেন, হিতাকাঙ্ক্ষী, সেরকম কিছু মানুষ আছেন জেলাসি করা, হিংসে করা, এরকম আছেন তো? সেরকম কোন এক ব্যক্তির ভালোবাসায় স্যারের ইউটিউব চ্যানেলটাই মানে গন্ডগোল হয়ে গিয়েছিল কি স্যার, তাই তো? হ্যাঁ, মানে আমার ইউটিউব চ্যানেলের প্রতি মানে আমার সাফল্য সহ্য করতে পারে, সহ্য করতে না পেরে ইউটিউব চ্যানেলটাকে তারা বলতে পারে এক ধরনের হ্যাক করা। হ্যাঁ, সেটাই হয়েছিল। অনুষ্ঠান ছিল, হ্যাঁ, মাঝে মাঝে এরকম ইচ্ছে হতো, বিভিন্ন রকম জ্যোতিষ কোয়েশ্চেন মনে জানতো, ওটা থেকে দেখে নিতাম। যেমন গর্ভোত্তম ইত্যাদি, এবার জ্যোতিষের প্রতি মানে একটা আকর্ষণ আছে। ওই যে বললাম যে ভালো মানুষের পেছনে লাগার লোকের অভাব হয় না তো। কারণ এই যে স্যার একটু আগে যে আলোচনাটা করছিলেন যে আজকে মানুষের জ্যোতিষের উপর বিশ্বাসটা চলে গেছে, কেন চলে গেছে তার কারণটা তিনি বলে দিলেন। এইরকম বহু মানুষ আছেন যারা দেখছেন, আরে উনি এত ভালো অ্যাস্ট্রোলজিটা বলে দিচ্ছেন, মানুষ শিখে যাচ্ছে, মানুষ জেনে যাচ্ছে, তাহলে আমাদের তো বাজারটা নষ্ট হয়ে যাবে, আমরা যে মানুষকে ঠকাচ্ছিলাম আর পারবো না। এরকম ধরনের কেউ হ্যাক করে দিয়ে ওনার এই জায়গাটাকে নষ্ট করেছে, আপনাদের ক্ষতি করেছে, ওনার কিছু হয়নি, উনি আবার নতুন ভাবে খুলেছেন। আবার নতুন ভাবে খুলেছি এবং আশা করি যে 10 তারিখের পর থেকে সব পাবেন, সব নতুন ভাবে হয়ে গেছে এবং ওই চ্যানেলটাই আবার রিটার্ন আসছে। হ্যাঁ, সেটা আগামী 10 আমার সকলে কিছু একটু বলুন। হ্যাঁ বলে দিচ্ছি। এবং আমার ইউটিউব চ্যানেল, এই প্রসঙ্গে বলি, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো চক্র ভিগুশ্রী জাতক, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আগামী 10-12 তারিখের মধ্যে পর থেকেই চ্যানেলটিকে আবার পুনরায় দেখতে পারবেন। সমস্ত প্রোগ্রাম আমি করব আবার নতুন ভাবে, সেই প্রোগ্রামগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন। যাই হোক, তোমার জন্মছক অনুযায়ী কিন্তু 2022 সালের মার্চ মাস পর্যন্ত এই যে রবির মহাদশা, এই রবির মহাদশা, রবি তোমার অষ্টম প্রতিকারক গ্রহ, রবি তোমার কেতু যুক্ত শনিদৃষ্ট অবস্থা আছে। রবির মহাদশা কিন্তু তোমাকে যেন ভালো দেবে না। আবার নবাংশ কিন্তু রবি রাহু যুক্ত অবস্থা আছে। হ্যাঁ, রবির মহাদশা, রবির মহাদশা একটু সাবধান থাকো। রবির মহাদশা কাটিয়ে বলো বলো বলুন। বলছি পন্ডিতজি, আমার এই 2020 সালের শেষের দিকটা একটু মোটামুটি জ্বর টর হয়ে বেশ শরীর খারাপ করে গেছে। শারীরিক দিক থেকে বেশ আমি ট্রাভেল পাচ্ছি, এটা কেন? শারীরিক দিক থেকে মানে বেশ ভুগছে আমাকে, বিভিন্ন ছোটখাটো সমস্যা হচ্ছে, রোগ, মানে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে শারীরিক দিক থেকে। মানে 2020 শেষের দিক থেকে একটু শারীরিক সমস্যা বাড়ছে, তাই তো? মানে 2020 প্রথম দিক থেকে নাকি শেষের দিকে? আচ্ছা আচ্ছা, ওই 2 নভেম্বর থেকে তোমার তো কেতু অন্তর্দশা, জানো তো? 2 নভেম্বর অর্থাৎ 2রা নভেম্বর থেকে তোমার রবির দশা, কেতুর অন্তর্দশা, এটা তোমার পক্ষে ভালো নয়। এটা আগামী বছর মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। আচ্ছা পন্ডিতজি,
হুম, আপনি আমাকে মানে বলেছিলেন যে টিচিং প্রফেশনে যেতে এবং মোটামুটি পক্ষে সামনের বছর এমন এই টাইমটাতে আপনার সাথে যোগাযোগ করতে বলেছিলেন, যেহেতু মার্চ মাস থেকে চন্দ্রের দশা শুরু হবে। হুম, তো আমি বলতে চাইছি, ধরুন আমি প্রায় 8-9 মাস ধরে জিম করছি, হুম, তো শারীরিক দিক থেকে কোনো চেঞ্জ আসছে না। এটা কি কোনোভাবে কিছু করা যায়? মানে শারীরিক দিক থেকে রোগা হয়ে যাচ্ছে। আপনাকে তো এরকম ধরনের আপনাকে টাইমটা বলে দিলেন তো যে 2021-এর মার্চ অব্দি আপনাকে ওয়েট করতে হবে। শোনো, তোমার তো অষ্টমপতি রবির মহাদশা, হ্যাঁ, অষ্টমপতি যেহেতু শনিযুক্ত কেতুযুক্ত অবস্থা আছে, অষ্টমপতির মহাদশা থাকার অষ্টমপতির মহাদশায় কি হয় যে শারীরিক ব্যাধি, মানসিক টেনশন, হ্যাঁ, এই জাতীয় নানাবিধ সমস্যার জটিলতা আসে অষ্টমপতির মহাদশায়। এবং অষ্টমপতি তোমার পাপগ্রহ যুক্ত আছে এবং তার সাথে আবার কেতুর অন্তর্দশা শুরু হয়েছে অষ্টমপতির সাথে। এই সময়টা একদম ভালো নয়, মার্চ মাস পর্যন্ত তোমার পক্ষে ভালো নয়। মার্চ মাসের পর থেকে তুমি আস্তে আস্তে ভালো পাবে, চন্দ্রের মহাদশা তোমার খুব ভালো হবে। চন্দ্র তোমার শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, ঠিক আছে? চন্দ্র তোমার, বলো বলো। বলছি পরিস্থিতি, আপনার তো হাত ধরেছি, তো মোটামুটি পক্ষে আমিও চেষ্টা করছি, তো গভর্নমেন্ট সার্ভিস এই দুজনের মেলবন্ধনে সম্ভব? এটা তো ওইভাবে ক্যালকুলেশন হয় না, দেখো। এটা একটু চেম্বারে আপনাকে আসতে হবে। না, আমি গিয়েছিলাম, স্যারের কাছে গিয়েছিলাম, না, তখন আপনাকে স্যার কি বলেছিলেন যে এখন কোনো প্রতিকার প্রতিবিধান আমি দেব না, মার্চ মাসের পরে। এটার কারণটা এবার শুনে রাখুন, উনি এমনই একজন মানুষ অহেতুক কারোর অর্থ নষ্ট করার না। আমি কারণটা জানি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি পলিসি যেটা জিজ্ঞেস করলাম ওটা কি সম্ভব? পলিসি দেখো সময়ও মিনিমাম একটুখানি চকের অংশ থেকেও বলে দিতে পারেন। দেখো, তোমার জন্মছক তো এমনি খারাপ নয়, হ্যাঁ, কিন্তু শোনো, তোমার জন্মছকে মঙ্গল তোমার সক্ষেত্রে দৃষ্ট, শুক্র তোমার কর্মপতি কারক গ্রহ তুঙ্গি, তুমি সরকারি চাকরির চেষ্টা করছো, করো, কিন্তু চন্দ্রের মহাদশা না করলে কোনো দিক থেকে তো সাফল্য আসবে না। যাই হোক, আর একটা জিনিস, যে পণ্ডিতজি এমন একজন মানুষ যেরকম অহেতুক কারোর অর্থ নষ্ট করার না, একদম পরিষ্কার বলে দিয়েছেন এই সময় পরে এলে আমি প্রতিকার প্রতিবিধান দেব। তার আগে প্রতিকার প্রতিবিধান দেওয়া মানে সেই লোকটির অর্থ নষ্ট না, সেই রকম কারোর যদি ন্যাটাল চার্টে সরকারি চাকরির যোগ না থাকে, তিনি কখনো কাউকে বলেন না যে আমার কাছে এলে প্রতিকার দিলে পেয়ে যাবে। ওর আমার কাছে এসেছিল 2017 সালে এসেছিল, তখন ওর 2016 সাল থেকে রবি মহাদশা শুরু হয়েছে। আমি ওকে বলেছিলাম যে তোমার 2022 সালের মার্চ মাসে তোমার রবি দশা শেষ হবে। রবি তোমার অষ্টমপতি কারক গ্রহ, এই সময় তোমাকে আমি সত্য প্রতিকার দিই। তুমি যদি 1 কোটি টাকার প্রতিকারও করো, তোমার কাজ হবে না। তুই কেন প্রতিকার দেবে এই সময়? আমি দিতে পারবো না, যদি কেউ দেয় দেবে তোমাকে। সেই জন্য বলেছিলাম ওকে আমি 2022 সালের মার্চের পর তুমি আমার সঙ্গে দেখা করো। আর সেই সব লোকগুলোর অসুবিধা হয়েছে বলে আপনার চ্যানেলটাকে হ্যাক করেছি, কারণ ওই সময় তোমার চন্দ্রের দশা আসবে। চন্দ্র যেমন শুক্রের নক্ষত্র আছে, চন্দ্র তোমার কেন্দ্রপতি কারক গ্রহ, চন্দ্র তোমার কেন্দ্র ভাবে অবস্থান করছে, এই চন্দ্র দশম ভাবে দৃষ্ট, তখন তোমার কর্মজীবন শুরু হবে, ভালো চাকরি হবে 2022 সালের মার্চের পর। অত জন্ম ছকটাকে দেখে তখন বলছিলাম, তখন তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমাকে আমি রেমেডি তখন ব্যবস্থা করবো। হ্যালো, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। বলুন, ছেলের সম্পর্কে? কি নাম ছেলের? কোথা থেকে ফোন করছেন? ত্রিপুরা, দ্বীপ্রদীপ, ত্রিপুরা ধর্মনগর থেকে ফোন করছি। ডেট অফ বার্থ? 9/11/2005। কটার সময় জন্ম? সকাল 6:35। জন্মস্থান? করিমগঞ্জ, আসাম। হ্যাঁ, এবার বলুন তো আপনি কি জানতে চাইছেন?
ওর পড়াশোনা, চাকরি জীবন, ওর সম্পর্কে জানতে চাইছে আর কি। আচ্ছা, তা ওর যে ন্যাটাল চার্টটা স্যারের কাছ থেকে করিয়ে নিয়ে গিয়েছিলেন, তখন স্যার বলে দিয়েছিলেন বা প্রতিকার প্রতিবিধান যেগুলো দিয়েছিলেন সেগুলো কি ধারণ করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছ থেকে নিয়েছি। আচ্ছা উনি যা বলেছিলেন নিয়েছি, মানে চাকরিটা এখন কিরকম চলছে ওনার কাছ থেকে তো উনি যা প্রতিকার বলেছিলেন আমি নিয়েছি। আচ্ছা। কবর দিতে বলেছিলেন। এবার 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 এক মিনিট, সেটা নেয়ার পর এখন আপনার ছেলে আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ আছে, ভালো আছে। ব্যাস, এবার বাকিটা স্যার বলে দিচ্ছেন। এবার বাকিটা স্যার বলে দিচ্ছেন, আচ্ছা আচ্ছা বলে দিচ্ছেন। আপনার ছেলের জন্ম হচ্ছে বুধবার, বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, ওর জন্ম ছক অনুযায়ী রাহুর মহাদশা চলছে এখন। রাহু হচ্ছে ওর জন্মছকে চতুর্থ ভাবে অবস্থান করছে। ওর জন্মছক অনুযায়ী চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে শনি, এবং তার পাশাপাশি পঞ্চম ভাবে রাহুর অবস্থান, মঙ্গল সব ক্ষেত্রে। আচ্ছা, সপ্তম, অষ্টম, নবম ভাবে শনি, দশম ভাবে রবির অবস্থান। এই রাহুর মহাদশা ওর পক্ষে কিন্তু শুভ নয়। রাহুর মহাদশা কি হয়, মানসিক অস্থিরতা, হ্যাঁ, পড়াশোনার অমনোযোগিতা, এগুলো কিন্তু ওর মধ্যে খুব থাকবে। এখন রাহুর দশা, শনির অন্তর্দশা এবছর জুলাই মাস পর্যন্ত থাকবে। আপনাকে বলেছিলাম তো। এই কথাটা বোধহয় বলা হয়নি, জুলাই মাস পর্যন্ত। হ্যাঁ, জুলাই মাস পর্যন্ত, হ্যাঁ। এই রাহু, তার পাশাপাশি ওর চলছে শনির সাড়ে সাথে, ঠিক আছে। হ্যাঁ, এই সেপ্টেম্বর মাসে, এই জুলাই মাস থেকে ওর যে বুধের অন্তর্দশা আসবে, এই সময় থেকে আরো ভালো উন্নতি হবে পড়াশোনার প্রতি, ঠিক আছে। কারণ ওর সময়টা খুব খারাপই ছিল যখন আপনি আমার কাছে এসেছিলেন। শনির অন্তর্দশা ছিল, রাহুর দশা, শনির অন্তর্দশা ওর পক্ষে শুভ নয়। এই সময় কি হয়, মানসিক অস্থিরতা বাড়ায়, শারীরিক কিছু কিছু বিড়ম্বনা হয়, পড়াশোনায় প্রবলভাবে অমনোযোগী, এবং এগুলো কিন্তু দেখা যায়। সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে ওকে প্রতিকার প্রতিবিধান করে দেবেন। যাই হোক, এগুলো করেছেন, ভালো হয়েছে। 2021 সালের জুলাই থেকে বুধের অন্তর্দশা আরো ভালো সময় পাবে, এবং মার্চ মাসে, বুঝতে পারলেন? হ্যাঁ, আগামী মার্চ মাসে আপনি যোগাযোগ করুন, আমি একবার যাব আগরতলায়, সে আগরতলা আমার সঙ্গে যোগাযোগ করবেন, দেখা করবেন। যাই হোক, ঠিক আছে। এই যে আপনাদের আমরা জিজ্ঞেস করি, যখনই আপনারা বলেন যে স্যারের কাছে এসেছি, আমরা জিজ্ঞেস করি যে কেমন আছেন বা প্রতিকার প্রতিবিধান নেওয়ার পর ভালো আছেন কিনা। এই জিজ্ঞেস করারও একটা কারণ আছে। এই যে অনুষ্ঠানটা চলছে, লাইভ অনুষ্ঠান, প্রচুর মানুষ এখন দেখছেন, পরে আরো মানুষ দেখবেন। আপনারা যাতে না ঠকে যান, আপনাদের জানানোর জন্যই যারা এসেছেন, তারা যে রেজাল্ট পেয়েছেন এটা তাদের কাছ থেকে জানা। তাই আমরা বারংবারই একটাই কথা বলবো, যারা এসে উপকৃত হয়েছেন তারা অবশ্যই জানান। আপনাদের জানানোটা অন্য মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সফলতা দেবে, বা ওনারাও সঠিক অ্যাস্ট্রোলজার খুঁজে পাবেন। সেই জায়গা থেকে বলবো, সোমবার দিনকে গড়িয়াহাট, মঙ্গলবার দিন হাতিবাগান, শুক্রবার দিন বালি, রবিবার বুধবার বারাসাত, 10 তারিখ স্যারকে বর্ধমানে পাচ্ছেন, আর 12 তারিখ অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। স্যার আপনি কি বলছিলেন? শেষ করুন। দেখুন, আজকে সব রাশির তো বলতে পারলাম না আমি। যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে বলবো, মিথুন রাশি জাতক জাতিকাদের মূলত কিন্তু 2021টা একটু সাবধান থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির যে ধাইয়া চলছে, অর্থাৎ অষ্টক শনির দোষ চলছে, এবং তার পাশাপাশি আপনাদের বৃহস্পতি কিন্তু রাশির অষ্টম ভাবে অবস্থান করছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে কিন্তু একটু সমস্যা থাকবে অর্থনৈতিক বা কর্মজীবনের দিক থেকে, এবং যারা উচ্চশিক্ষার দিকে যাচ্ছেন তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আমি কিন্তু বারবার বলছি, সব মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমান নয়। যদি তাদের দশা অন্তর্দশা, মানে তাদের যদি অনুকূলে থাকে, তারা কিন্তু সবাই কিন্তু খারাপ ফল পাবেন না। যদি দশা অন্তর্দশা অনুকূলে না থাকে, তাহলে মিথুন রাশির যে ট্রানজিট আছে সেই ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যার জটিলতা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাস পর্যন্ত কিন্তু শুভ নয়। এর পাশাপাশি বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিছু শুভ, সেপ্টেম্বরের পর থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু অশুভ, এবং এটা কিন্তু সার্বিকভাবে অশুভ, কর্মজনিত অশুভ, ব্যবসা ক্ষেত্রে অশুভ ফল আসবে।
মিথুন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ আছে, প্রিয়জনের সাথে মনোমালিন্য। মিথুন রাশি জাতক জাতিকারা বিশেষ করে মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা থেকে কিন্তু দূরে থাকবেন। সন্তানের ব্যাপারে কিন্তু চিন্তার কারণ হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনারা মানে অধিকতর চিন্তার কিছু কারণ নেই, একটু সতর্ক থাকতে হবে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, খুব চিন্তা করে কিন্তু আপনার কর্মের পরিবর্তন করবেন। নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা ধীরে চলো মনোভাব নেবেন, অর্থাৎ নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা হঠাৎ কিছু বড় অ্যামাউন্ট কিন্তু আপনারা লগ্নি করবেন না, সমস্যা হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে শেয়ার সংক্রান্ত ব্যবসা বা যে কোনো অনলাইন জাতীয় ব্যবসার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং আপনারা যদি মিথুন রাশি জাতক জাতিকারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হন, জোটক বিচার কিন্তু অবশ্যই করে নেবেন। এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা কিন্তু আসতে পারে, বিশেষ করে পিতার দিক থেকে শারীরিক বিড়ম্বনা যোগ কিন্তু আপনাদের আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের দান সামগ্রীর মধ্যে শুভ হচ্ছে বিশেষ করে তাম্র, আপনাদের পক্ষে বিশেষ ভাবে শুভ। এছাড়া কোনো সবুজ বস্ত্র কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, এবং সবুজ শস্য ব্রাহ্মণকে দান করতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, উত্তর দিকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের মন্ত্র ওম গাঙ্গানেশায় নমঃ মন্ত্র। আরেকটি কথা বলবো, মিথুন রাশি জাতক জাতিকাদের প্রতি বুধবার 28টি দুর্বা আলতা পাতার মধ্যে আতপ চাল সহ লাল সুতো দিয়ে বেঁধে গণেশ ঠাকুরকে অর্পণ করবেন। ওম গাঙ্গানেশায় মন্ত্র 108 বার পাঠ করবেন। এবং প্রত্যহ আপনারা কিন্তু গণেশজির কাছে আপনারা গণেশজির মন্ত্র পাঠ করবেন। এবং এর পাশাপাশি আপনারা কোনো গণেশ মন্দিরেও কিন্তু অর্ঘ্য দান করতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের সার্বিক ব্যাপারে আরো কিছু যদি জানতে চান, আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে এবছর এপ্রিল মাস পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো। এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ মে মাস থেকে আপনাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু সমস্যা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎ অর্থ আসতে পারে এবছর, যেটাকে আমরা বলি ফাটকা অর্থ। কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু বিশেষ করে গৃহাদি সম্পত্তি বা যানবাহন আদি ব্যাপারে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, সে জাতীয় যোগ কিন্তু আপনাদের আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মজীবনেও কিন্তু সাফল্য আসতে পারে এবং আসবেও। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন, আমি বলবো আগামী বছর জুন মাসের মধ্যে কিন্তু বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনারা অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আসবে। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে যেমন ভালো আসবে, আপনারা ইনভেস্টের দিক থেকে কিন্তু অর্থাৎ অর্থ লগ্নির ক্ষেত্রে শুভাশুভ ফল পাবেন। এবং যারা ব্যবসা করতে চাইছেন, যৌথ ব্যবসা না মালিকানা ভিত্তিক ব্যবসায় আপনারা অগ্রসর হতে পারেন। আগামী এই বছরের মে মাসের মধ্যে সাফল্য মিলবে। আপনারা যে জাতীয় ব্যবসাতে সাফল্য পাবেন, কোন জলজ সংক্রান্ত ব্যবসা, লিকুইড জাতীয় ব্যবসা আপনারা চূড়ান্ত সাফল্য পাবেন। এছাড়া কোনো সাদা জাতীয় ব্যবসা, বস্ত্র জাতীয় ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা বা খাদ্য সংক্রান্ত ব্যবসা বা খাদ্য দ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা কিন্তু সাফল্য পেতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আপনারা হলুদ জিনিসও ব্যবহার করতে পারেন। আপনাদের দান সামগ্রীর মধ্যে অবশ্যই রূপো আপনাদের দান সামগ্রীর মধ্যে আছে, এবং রত্ন হচ্ছে আপনারা দান করতে পারেন মুক্ত। এছাড়া কর্কট রাশি জাতক জাতিকারা কোনো পুরোহিতকে আপনারা কোনো ধুতি অর্থাৎ শ্বেত বস্ত্র আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব শুভ ফল দেবে। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যে মন্ত্র আপনারা পাঠ করবেন, প্রতি সোমবার যখন আপনারা শিবজিকে অভিষেক করবেন, তখন ওম সোমায় নমঃ এই মন্ত্র আপনারা 11 বার পাঠ করবেন।
ওম সময় নাম। প্রতি সোমবার আপনারা ত্রিদল বেলপাতা 3টি আপনারা শিবজিকে অর্পণ করবেন, শিবজির মস্তকে অর্পণ করবেন। 3টি ত্রিদল বেলপাতা শ্বেত চন্দন দ্বারা শিবজির মস্তকে অর্পণ করবেন। ওম সময় নম মন্ত্র পাঠ করবেন কমপক্ষে 11 বার, এবং প্রত্যহ যদি পাঠ করতে পারেন আরো শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল মিলবে, এবং এর চাইতে বিশেষ কিছু জানতে হলে আপনার চেম্বারে যোগাযোগ করতে পারেন। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমি সিংহ রাশি থেকে আবার বলবো। আজ মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির জাতক জাতিকাদের যে এবছর কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। আগামী বৃহস্পতিবার সিংহ রাশি থেকে যতটুকু পারবো আলোচনা করব। আপনারা ফেসবুক লাইভে থাকবেন এবং আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে হাজির হবেন। আমি অবশ্যই উত্তর দেব আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7টার সময়। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, স্যারকে বিদায় জানাবো আপনাদেরও। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। প্রত্যেকে ভালো থাকুন, এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ।